আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে সেন্টেন্স মেকিং কোর্সের 12 নম্বর ক্লাস। 11টা ক্লাস হয়েছে, কম কথা না কিন্তু। এবং গত ক্লাসে আমরা প্রথম কনসেপ্ট ক্লিয়ার এই টপিক নিয়ে কথা বলেছি, অর্থাৎ কোনো একটা টপিকের অনেক ভেতরে যাওয়ার আমরা চেষ্টা করেছি। ইনশাল্লাহ এখন থেকে প্রায় প্রত্যেকটা ক্লাসে, প্রতিটা ক্লাসে না হলেও যেসব ক্লাসে প্রয়োজন, যতটা গভীরে যাওয়ার দরকার আমরা গভীরে যাব। এর মানে হচ্ছে আপনাকে ক্লাসের মনোযোগ বাড়ায় দিতে হবে, পরিশ্রম বেশি করতে হবে। সেন্টেন্স আমি মুখস্থ করাই না, স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করি, ফ্রেজ বোঝানোর চেষ্টা করি। যে ব্যক্তি ইংরেজি শেখার ক্ষেত্রে ফ্রেজ বুঝবে, স্ট্রাকচার বুঝবে এবং শব্দ অর্থ জানবে, সে ইংরেজি পারবে। বুঝছেন? আচ্ছা, চলেন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স। তো পুরো কোর্স জুড়ে আমি মাসুদ পারভেজ আছি, থাকবো ইনশাআল্লাহ আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আজকের যে ক্লাস, এই ক্লাসটি হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। আজকের ক্লাসেও আমরা মানে হচ্ছে নতুন কিছু শিখবো। আহ একটু ওয়েট, একটু ওয়েট। সরি, আমার শিরোনাম একটু ভুল হয়েছে। এটা না, সরি, এই শিরোনামটা হবে না। আচ্ছা, শিরোনামটা একটু ভুল হয়েছে, আমি খুবই দুঃখিত। মানে এই টপিকটা আর পরের দিন পড়াবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে যে আমাদের 11 নম্বর ক্লাসের কিছু পার্ট বাকি রয়ে গেছিল। যেমন আপনার নাবোধক বাক্য তৈরি করা, আর তারপরে আপনার কি বলে যে ইয়েস নো কোশ্চেন তৈরি করা। তো ওই জিনিসগুলো আজকে আমরা 12 নম্বর ক্লাসে করব। আর এখানে যে টপিকটা লেখা আছে, ঘড়িটি এই ব্যাগের মধ্যে আছে, এইটা আসলে আমাদের আজকের ক্লাসের টপিক না, আমি খুবই দুঃখিত। মানে আমি খেয়ালই করিনি। অনেক কিছু এরকম হয় আর কি। আমি আমি কিন্তু এই ক্লাসটা 2বার চেক দিছি, তখন ধরা পড়েনি, কিন্তু এখন বুঝতেছি না এটা তো আমার ক্লাসের টপিক না। ঠিক আছে, আজকের ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে 11 নম্বরের ক্লাসে যা পড়ছি ওই সেন্টেন্স গুলারই আপনার না বোধক করা শিখবো। এবং হচ্ছে যে আপনার হ্যাঁ না মানে যে প্রশ্ন বাক্য আছে ওটা করা শিখবো, এবং আরো কিছু কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার আছে আজকের ক্লাসে। বুঝতে পারছেন? দেখেন, মানে সব টপিক 1 ঘন্টাতে কভার করা মানে সম্ভব না। আমাদের আমাদের ক্লাসে, মানে এই যে ক্লাসটা হচ্ছে সেন্টেন্স মেকিং ক্লাস, আমি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার একটা মাইন্ডসেট নিয়ে আসি। তো এটা সম্ভব না যে একটা টপিক আমি 1 ঘন্টাতেই বা 1.5 ঘন্টাতেই বা 2 ঘন্টাতেই সবসময় ক্লিয়ার করতে পারবো। তো এমন একটা টপিক যেটা ক্লিয়ার করতে আমার আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টা উপরে লাগবে, সেটা অবশ্যই আমাকে 2টা ক্লাসে আলাদা করে ফেলতে হবে। তো 11 নম্বর ক্লাসের যে টপিকটা ছিল, আসলে এই টপিকটা অনেক বড় ছিল। আপনারা দেখছেন যে আমরা হ্যাঁ না প্রশ্ন বাক্য গঠন করতে পারিনি। তারপরে হচ্ছে নট যুক্ত করে আমরা বাক্য তৈরি করতে পারিনি। তো ওই অংশগুলো আজকে ক্লাসে করবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। জি, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। তো ক্লাস শুরু করার আগে গত ক্লাসের বাড়ির কাজের সমাধান দেখবো আমরা প্রতিবারই যেটা করি। খেয়াল করুন, স্ক্রিনে দেখানো বাংলা বাক্যগুলোতে ইংরেজি করতে দেওয়া হয়েছিল। তো প্রথম যে বাক্যটা এখানে লেখা আছে, জানালাটি কোথায় আছে। দেখুন, জানালাটি কোথায় আর জানালাটি কোথায় আছে, এ দুটো একই কথা, একই একই জিনিস বোঝাচ্ছে। এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ দ্য উইন্ডো। জানালাটি কোথায়, ইংরেজি কি? হোয়ার ইজ দ্য উইন্ডো। জানালাটি কোথায় আছে, হোয়ার ইজ দ্য উইন্ডো, একই ইংরেজি। তারপর বলা হচ্ছে জানালাটি দরজার পাশে আছে। জানালাটি, দ্য উইন্ডো, তারপর ইজ, তারপর কি? দরজার পাশে, ইংরেজি বিসাইড দ্য ডোর। দ্য উইন্ডো ইজ বিসাইড দ্য ডোর। হ্যাঁ, বাস এতটুকুই। জানালাটি দরজার পাশে আছে। জানালাটি, দ্য উইন্ডো, জানালা সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? তারপর ইজ, ইজ তারপরে বিসাইড দ্য ডোর। তারপরে কি বলা হচ্ছে? দরজাটি জানালার পাশে আছে। তাহলে কি হবে? দ্য ডোর, দরজাটি, দ্য ডোর জানালার পাশে। হ্যাঁ, দ্য ডোর ইজ জানালার পাশে কি? বিসাইড দ্য উইন্ডো। আর আছের জন্য এখানে আলাদা কোনো ইংরেজি নাই। হ্যাঁ, কিছু কথা আছে যেগুলো আমি 2-4 ক্লাস পরে বলবো। আপনাদের ধারণ ক্ষমতা অনুযায়ী আমি আপনাদেরকে লেসনগুলো দেওয়ার চেষ্টা করছি। আহ ঠিক যেমনটা মা একটা ছোট বাচ্চাকে
মানে বুঝে শুনে খাওয়ায় যে কতটুকু খেলে হজম করতে পারবে কি পারবে না। আচ্ছা দেখেন, দরজাটি জানালার পাশে আছে। দ্য ডোর ইজ বিসাইড দ্য উইন্ডো, ব্যাস। তারপর বাসটি কোথায়? বাসটি কোথায়? হ্যাঁ, থাকে না স্কুল বাস, ধরেন বাসটি কোথায়, আমি বাস খুঁজতেছি। বাস কোথায়? বাসটি কোথায়? ইংরেজি কি? হোয়ার ইজ দ্য বাস? হোয়ার ইজ দ্য বাস? ওকে। বাসটি স্কুলের সামনে আছে। বাসটি, দ্য বাস, তারপর ইজ, স্কুলের সামনে, ইংরেজি হচ্ছে ইন ফ্রন্ট অফ, এর বাংলা হচ্ছে সামনে। দ্য বাস ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, দ্য স্কুল। হ্যাঁ, স্কুলের ইংরেজি যে স্কুল, এটা আলাদা করে আসলে বলার দরকার পড়ে না। ঠিক আছে? জি, বাসটি স্কুলের সামনে আছে। দ্য বাস ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। জি, আশা করি বুঝতে পারি। ইন ফ্রন্ট অফ পুরোটা মিলে অর্থ আসবে সামনে। পুরোটা মিলে মুখস্থ করেন, পুরোটা মিলে। ইন ফ্রন্ট অফ মানে সামনে। জি, বলেন খতম হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই যে স্কুল, ওটা ইংলিশ আর বাংলা দুটো কি একই কথা? হ্যাঁ, স্কুল। বাংলাতে বিদ্যালয় বলা হয়, কিন্তু আমরা বিদ্যালয় বলি না, আমরা স্কুলকে স্কুলই বলি। গত ক্লাসে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম এরকম, যে দুইটা দুর্বল স্টুডেন্ট, একটা ধরেন ক্লাস 9-এ পড়ে, অনেক দুর্বল। আর আরেকজন দুর্বল স্টুডেন্ট যে ধরেন কোনোদিন স্কুলে যায়নি। এই দুই দুর্বল স্টুডেন্টের মধ্যে অনেক পার্থক্য আছে। যে স্কুলে গেছে কিন্তু দুর্বল, সে 2-4 কলম হলেও জানে। যে কোনোদিন যায় নাই, সে তো দুনিয়ায় জানে না, স্কুল কি এটাই জানে না। বুঝেন নাই? আচ্ছা যাক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আচ্ছা দেখেন, বাসটি স্কুলের সামনে আছে, ইংরেজি কি? দ্য বাস ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। ইন ফ্রন্ট অফ পুরোটা মিলেই সামনে। ইন ফ্রন্ট অফ পুরোটার অর্থ কি? সামনে, বাস। আমরা বলছিলাম যে কিছু জিনিস না বুঝে হলেও মুখস্থ করতে হয়, সময় হলে সেটা এমনিতেই বুঝে যাবেন। আচ্ছা দেখেন, তারপর এই ইংরেজি বাক্যগুলোকে আমরা বাংলা করতে দিছিলাম, একটু খেয়াল করেন। প্রথমে লেখা আছে দ্য ট্রি ইজ বিহাইন্ড দ্য হাউস। হ্যাঁ, অর্থ কি? অর্থ হচ্ছে দ্য ট্রি, গাছটি, ইজ, ইজ, হ্যাঁ, তারপর হচ্ছে বিহাইন্ড দ্য হাউস, গাছের পেছনে আছে। গাছটি, সরি, বাড়ির পেছনে আছে। গাছটি, দ্য ট্রি, গাছটি ইজ বিহাইন্ড দ্য হাউস, গাছটি বাড়ির পেছনে আছে। আচ্ছা, একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেয়, যদিও এটা পরবর্তীতে আলোচনা করা হবে। এখানে ইজের অর্থ আপনারা আছে নিতে পারেন। দ্য ট্রি, গাছটি, ইজ, আছে, বিহাইন্ড দ্য হাউস, বাড়ির পেছনে। এখানে ইজ এটাকে আছে অর্থে নিতে পারেন, যদিও এটা নিয়ে কথা হবে। এখন আবার কেউ প্রশ্ন করে না, ভাই এটা কেমনে আছে অর্থ হইলো? বলা হবে ভাই। আপাতত একটু বলতে পারেন যে ভাই এখানে ইজের অর্থ আছে, আমরা নিতে পারি। আচ্ছা, তারপর দেখেন, দ্য হাউস, বাড়িটি, ইজ, আমরা অর্থ নিতে পারি এখানে আছে। ইজের অর্থ হয়, হ্যাঁ আচ্ছা এখানে হয় নেন, সমস্যা নেই। বাড়িটি হয় ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, ইন ফ্রন্ট অফ সামনে, দ্য ট্রি গাছের সামনে। বাড়িটি হয় গাছের সামনে, মানে বাড়িটি গাছের সামনে আছে, বাড়িটি গাছের সামনে আছে। আচ্ছা, তারপর দেখেন, হোয়ার ইজ দ্য ব্যাগ, ব্যাগটা কোথায়? হাউ ইজ দ্য ব্যাগ, ব্যাগটা কেমন? হ্যাঁ, দ্য ব্যাগ ইজ অন দ্য বেড, ব্যাগটি ইজ অন দ্য বেড মানে বিছানার উপরে, ব্যাগটি বিছানার উপরে, বা আমরা বলতে পারি ব্যাগটি বিছানার উপরে আছে। তারপর হচ্ছে দ্যাট ব্যাগ, ওই ব্যাগটি। ভাই এগুলো ফ্রেজ ভুলে গেলে চলবে না। মানে ক্লাসগুলোতে জাস্ট এক ফোঁটা এক ফোঁটা করে আপনাদেরকে খাওয়াচ্ছি।
একটা ক্লাসে আমি একটা মানে এক পদের ফ্রেজের বেশি আপনাদেরকে ফ্রেজ শেখানোর সাহস পাই না। কারণ যদি দুই ধরনের ফ্রেজ একটা ক্লাসে শেখায়, যারা একটু তুলনামূলক মানে মাথা পড়া একটু কম ঢুকে, তাদের জন্য ঝামেলা হয়ে যাবে। তো একটা ক্লাসে এক ধরনের ফ্রেজই পড়াই। তো এটা পড়াইছিলাম একটা ক্লাসে, যে দিস বুক দ্যাট বুক, এই বইটি ওই বইটি, তাই না? সো ভুলে গেলে চলবে না। খেয়াল করেন, দ্যাট ব্যাগ, ওই ব্যাগটি, ইজ, হয়, নিউ, নতুন। মানে ওই ব্যাগটি নতুন। কোন ব্যাগ? ওই ব্যাগ মানে বিছানার উপর যে ব্যাগটা আছে। বুঝতে পেরেছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। আর আর আছের যে ব্যাপারটা, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, যে আছে থাকলেও যে কথা, না থাকলেও একই কথা। মোট কথা হচ্ছে আমি কোন একটা জিনিসের মানে কোথায় অবস্থান করতেছে, জিনিসটা কই আছে, কোন জায়গায় অবস্থান করতেছে, এই জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, তাই না, এই ইংরেজিগুলোর মাধ্যমে। জি। আচ্ছা, মনে রাখবেন। কি মনে রাখবেন? মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই, যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। আচ্ছা, চলুন শুরু করি। আচ্ছা, আবারও বলি, আমি দুঃখিত, এটা আসলে আমাদের ক্লাসের শিরোনাম না। ঠিক আছে? ওকে, চলেন। মূল আলোচনার শুরুর আগে গুরুত্বপূর্ণ কিছু কথা। কথাগুলো কি আপনারা জানেন? আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। একটা কথা হচ্ছে, পৃথিবীর প্রতিটি ভাষায় বাক্য তৈরির নিজস্ব গঠন পদ্ধতি আছে। আমরা বাংলার সহযোগিতা নিয়ে ইংরেজিটাকে বোঝার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি। মনে রাখবেন, বাংলার একটা গঠন পদ্ধতি আছে, ইংরেজির একটা গঠন পদ্ধতি আছে, একদম মানে পাই টু পাই আসলে কি হয় না, তর্জমা বা অনুবাদ হয় না। যেমনটা আমরা পরের লাইনে বলছি, বাংলা থেকে ইংরেজি হুবহু ট্রান্সলেট হয় না। বাংলা বাংলা শব্দে শব্দে নিচে নিচে বসায় দিবেন ইংরেজি, এভাবে আসলে কাজ করে না। কোনো ভাষাই কাজ করবে না, কোনো ভাষাই না। আপনি বাংলার মাধ্যমে আরবি শেখার চেষ্টা করতেছেন ধরেন, হ্যাঁ, আপনি বাংলার মাধ্যমে হিন্দি শেখার চেষ্টা করতেছেন, বা বাংলার মাধ্যমে আপনি জাপানিজ শেখার চেষ্টা করতেছেন। এখন আপনি যদি বাংলায় যেভাবে আছে ওইভাবে নিচে নিচে বসায় যান, কিছুই হবে না, ঘোড়া আন্ডা হবে। বুঝছেন? এটা মাথায় রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা ভাষারই বাক্য তৈরির নিজস্ব গঠন পদ্ধতি আছে। হুবহু যদি ট্রান্সলেট করেন, তাহলে মূল মানে অনেক জায়গায় মিলবে, অনেক জায়গায় কিছুই হবে না, বেশি ম্যাক্সিমাম জায়গায় কিছু হবে না। বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, কিছু বাক্য না বুঝে হলেও মুখস্থ করতে হবে, সময় হলে সেটা এমনিই বুঝে যাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, কথাগুলো সবসময় মনে রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে। আচ্ছা, চলুন কিছু শব্দ দেখি। তো স্ক্রিনে এই শব্দগুলো আমরা আগের ক্লাসেও দেখছি, এর আগের ক্লাসেও দেখছি। একটু খেয়াল করেন। ইন মানে ভেতরে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড মানে পেছনে, বিসাইড মানে পাশে। এবং এই শব্দগুলো আপনার মানে কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে, তাই না? এর আগে আমরা পড়ছি বুক, বুক মানে বই, ওটা একটা বস্তু ছিল। চেয়ার একটা বস্তু ছিল, ফ্যান, জানালা একটা বস্তু ছিল। কিন্তু এগুলা আসলে কোনো বস্তুর নাম না। এগুলা কোন একটা অবস্থাকে মানে একটা জায়গাকে বোঝায়, একটা প্লেস। প্লেস বুঝেন? একটা জায়গাকে বোঝায়। যেমন আমি বলতেছি আমার সামনে একটা মানে ল্যাপটপটা আমার সামনে আছে। তো এই যে বলতেছি আমার সামনে, তার মানে কি আমার সামনের জায়গাকে বোঝাচ্ছি, মানে এগুলা জায়গাকে বোঝাচ্ছে। বুঝছেন? জি, একটু মনে রাখলে হবে। তো এই মানে হচ্ছে আপনার শব্দগুলো ব্যবহার করে আমরা গত ক্লাসে কিছু ফ্রেজ শিখেছিলাম, ফ্রেজগুলো মনে আছে? একটু খেয়াল করেন। যেমন ইন দা বক্স, সরি ইন দা ব্যাগ, ব্যাগের ভেতরে। হ্যাঁ, ব্যাগের ভেতরে। ইন দা বক্স, বক্সের ভেতরে। ইন দা পট, পাত্রের ভেতরে। ইন দা হাউস, বাড়ির ভিতরে। আপনার এভাবে বলার কোনো দরকার নাই ব্যক্তির ভিতরে, হ্যাঁ চাইলে বলতে পারেন। আরে ভাই, বাংলা যেটা সুন্দর লাগবে সেটা বলবেন, আর ইংরেজি যেটা আছে ওইভাবে বলবেন। আপনি যদি বলেন বলেন যে ব্যক্তির ভিতরে, আমরা কি সাধারণত বলি কিনা? আমি আসলে বাংলা ভাষায় অতটা দক্ষ না। দক্ষ হইলে তাহলে বলতে পারতাম যে ব্যাগের ভিতরে এই কথাটা বেশি সুন্দর, নাকি ব্যক্তির ভিতরে এটা এটা বেশি সুন্দর। মোট কথা হচ্ছে ব্যাগের ভিতরে, এটা হচ্ছে মোট কথা। বুঝছেন? এটা হচ্ছে মেইন কথা। আর ইংরেজিতে কিভাবে এটা গঠন হয়, আপনার ধরেন ইন শুরুতে আসলো, তারপর দা ব্যাগ, এরকম দা আসবে, দা কে বাদ দিলে আপনি যদি বলেন ইন ব্যাগ হবে না। গত ক্লাসে এগুলো বলছি। তারপর দেখেন ইন দা বক্স,
বক্সের ভিতরে, ইন দা পট পাত্রের ভিতরে, ইন দা হাউস বাড়ির ভিতরে। এবং এই কথাটা আমি বলছিলাম যে বাংলাতে ভেতরের শব্দটা শেষে আছে। এখন আপনি যদি বলেন যে স্যার এটা শুরুতে কেন হইলো, আরে ভাই, ইংরেজিতে শুরুতেই হবে, বাংলাতে হ্যাঁ পিছনে থাকতে পারে। হ্যাঁ, ব্যাগের ভিতরে, এই ভেতরের শব্দটা শেষে আসছে বাংলাতে, এই বাংলাতে শেষে আসছে। কিন্তু আপনি যদি ওইভাবে বলেন দা ব্যাগ ইন, দা বক্স ইন, তাহলে হবে না, ভুল হবে। কারণ ইংরেজির নিয়মটা হচ্ছে আপনার ইনটা শুরুতে থাকবে, পরে আপনি যেটার ভিতরে বুঝাইতে চান ওই জিনিসটা আনতে হবে। তাই না? মনে পড়তেছে? রিভিশন হয়ে যাচ্ছে না? জি, গতকাল থেকেই আমাদের অ্যাডভান্স অংশটা অনেকটা শুরু হয়ে গেছে। আচ্ছা দেখেন, ইন দা ব্যাগ ব্যাগের ভিতরে, ইন দা বক্স বক্সের ভিতরে, ইন দা পট পাত্রের ভিতরে, ইন দা হাউস বাড়ির ভিতরে, এগুলো কি ফ্রেজ, বুঝছেন? মানে এই তিনটা মিলে একটা গ্রুপ হয়ে গেল। সেন্টেন্স মেকিং কিসের খেলা? ফ্রেজের খেলা, স্ট্রাকচারের খেলা, ভোকাবুলারি খেলা। ফ্রেজ বুঝবেন, বাক্য সহজ। ফ্রেজ বুঝবেন না, বাক্য কঠিন। মানে এই যে ছোট ছোট জিনিসগুলা গঠন হচ্ছে, এগুলো বুঝতে হবে ভাই, এগুলো বুঝবেন না তাহলে কঠিন। আচ্ছা, তারপরে চলেন আমরা দেখি। তারপর হচ্ছে অন, অন মানে উপরে, ঠিক একইভাবে এখানে অন 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 এগুলা আগে থাকবে। তারপর আপনি কিসের উপরে বুঝাইতে যাচ্ছেন ওটা এইভাবে বলতে হবে। অন দ্য টেবিল, টেবিলের উপরে। অন দ্য চেয়ার, চেয়ারের উপরে। অন দ্য বেড, বিছানার উপরে। অন দ্য রোড, রাস্তার উপরে। আপনি যদি বলেন অন টেবিল, অন চেয়ার, হবে না। হ্যাঁ, হবে না। আপনি টেবিলের উপর বুঝাইতে চাচ্ছেন, আপনাকে বলতে হবে অন দ্য টেবিল, অন দ্য চেয়ার, অন দ্য বেড, অন দ্য রোড। হ্যাঁ, এভাবে। তারপর দেখেন, আন্ডার মানে নিচে, আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে। আন্ডার দ্য বেড, বিছানার নিচে। আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। হ্যাঁ, ট্রি, দ্য ট্রি আন্ডার, এরকম না। হ্যাঁ, ইংরেজিতে এই সব মানে এই শব্দগুলো শুরুতে থাকবে, মানে ফ্রেজ গঠনের ক্ষেত্রে আর কি। আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে। আন্ডার দ্য বেড, বিছানার নিচে। আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। ভাই ফ্রেজটা শিখেন, এই ফ্রেজটাকে শুধু সেন্টেন্সে বসায় দিতে হবে ব্যাস। ওই আমরা কিন্তু ইজের ভিতরেই পড়ে আছি এখনো, তাই না? খালি ডাইনে বামে আমরা চেঞ্জ করতেছি, মানে স্ট্রাকচার সেম, শুধু আমরা ফ্রেজ গুলো চেঞ্জ করতেছি আর কি, বুঝছেন? এটাই সেন্টেন্স মেকিং। তারপর ইন ফ্রন্ট অফ মানে সামনে, পুরোটা মিলে অর্থ আসবে সামনে। এখানে আপনি যদি বলেন যে ইনের অর্থ কি, ফ্রন্টের অর্থ কি, অফের অর্থ কি, ভুল হবে। এইভাবে চিন্তা করা যাবে না। আমি বলছি কিছু জিনিস না বুঝে হলেও মুখস্থ করতে হবে। হ্যাঁ, ইংরেজিতে এরকম অনেক জায়গা আছে যেগুলো ব্যাখ্যা জানলে আরো বিপদ। পুরোটা মিললে সামনে অর্থ দিবে ব্যাস। ভাই এখানে ইনের অর্থ কি, ফ্রন্টের অর্থ কি, অফের অর্থ কি, নো, এভাবে চিন্তা করা যাবে না। পুরোটা মিলে একটা অর্থ দিবে। ইন ফ্রন্ট অফ সামনে, কিসের সামনে? দা হাউস। ইন ফ্রন্ট অফ দা হাউস বাড়ির সামনে। ইন ফ্রন্ট অফ দা শপ দোকানের সামনে। ইন ফ্রন্ট অফ দা ডোর দরজার সামনে। ইন ফ্রন্ট অফ দা ওয়াল ওয়ালের সামনে, দেওয়ালের সামনে। কি ঝালাই হচ্ছে? দরকার আছে ভাই, বুঝছেন? ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখেন বিহাইন্ড মানে পেছনে। বিহাইন্ড দ্য হাউস বাড়ির পেছনে। বিহাইন্ড দ্য কার গাড়ির পেছনে। বিহাইন্ড দ্য ট্রি গাছের পেছনে। বিহাইন্ড দ্য ওয়াল দেওয়ালের পিছনে। ভাই অনেকে এটাও ভাবতে পারেন যে কি সব বাড়ি গাড়ি হাউস মানে এগুলা ঘুরে ফিরে অল্প কিছু শব্দ আমি বারবার কেন নিয়ে আসতেছি। ভাই বিশ্বাস করেন, আমার উদ্দেশ্য মোটেও এটা না যে আপনি এখন অনেক শব্দ অর্থ শিখেন, এটা আমার উদ্দেশ্য না। আপনার স্ট্রাকচারটা ক্লিয়ার হইলে, ফ্রেজটা ক্লিয়ার হলে শব্দ ভুরি ভুরি আপনি বসাইতে পারবেন। ভোকাবুলারি বড় কোনো ফ্যাক্টর না। আপনার যদি স্ট্রাকচার বুঝেন, আপনি আপনি যদি ফ্রেজ বুঝেন, তাহলে ভোকাবুলারি আরো ভুরি ভুরি শিখতে পারবেন, ব্যাপার না কোনো। হ্যাঁ, শুরুর দিকে আমাদের এই মানে কোর্সে, এই ক্লাসে অনেক দুর্বল স্টুডেন্ট আছে। আমি মূলত দুর্বলদের জন্যই ক্লাস সাজাই ভাই, সবলদেরকে তো এর চেয়েও কঠিন পড়া পড়াইলে তারা মাথায় নিতে পারবে। কিন্তু আমার চিন্তা তো ভাই দুর্বল স্টুডেন্ট নিয়ে, বুঝছেন? এজন্য আমরা একটু সহজ সহজ করে বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, তারপর দেখেন বিসাইড মানে পাশে। বিসাইড দ্য বেড বিছানার পাশে। বিসাইড দ্য রোড রাস্তার পাশে। বিসাইড দ্য ডোর দরজার পাশে। বিসাইড দ্য কার গাড়ির পাশে। এখন আমি যদি বলি ট্রাকের পাশে, বিসাইড দ্য ট্রাক। শেলফের পাশে, বিসাইড দ্য শেলফ। বইয়ের পাশে, বিসাইড দ্য বুক। তারপর টেবিলের পাশে, বিসাইড দ্য টেবিল। আপনি বানাইতে থাকেন না। বিসাইড দ্য ট্রি গাড়ির পাশে। বলেন, সমস্যা নেই তো। যা শিখছেন এর মধ্যে ট্রাই করতে থাকেন, মূল জিনিস বুঝলেই হয়েছে। জি, বুঝতে পেরেছেন, সহজ, অনেক সহজ। এবং
এই যে ফ্রেজগুলো আমরা শিখলাম, আমি গত ক্লাসের ভিতরেই আছি এখন, আমরা আমরা কিন্তু আজকের ক্লাস আমরা শুরু করি নাই। এগুলো একটু রিভিশন দিচ্ছি কেন, কারণ আজকের ক্লাসের সাথে গত ক্লাসে তো লিংক আছে, এটা আমি বললাম আপনাদেরকে একটু আগে। খেয়াল করেন তো, এই যে ফ্রেজগুলো আমরা শিখলাম, এই ফ্রেজগুলোকে ব্যবহার করে আমরা ইংরেজি বাক্য গঠন শিখেছি, ঠিক কিনা বলেন? শিখেছি। যেমন আমরা শিখেছি বইটি টেবিলের উপর, এর ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। এবং আমরা এটাও জানছি যে বইটি টেবিলের উপর, আর আমরা যদি এখানে আছে সহ বলি, বইটি টেবিলের উপর আছে, দুটো একই কথা, দুটোর মধ্যে পার্থক্য নেই, তাই না? জি। তারপর দেখেন, কলমটি ব্যাগের ভেতরে, ইংরেজি কি? দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। তারপর আমরা শিখেছি ঘড়িটি বইয়ের পাশে, দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক, তাই না? এবং সেই সাথে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করছিলাম এর আগের ক্লাসে। কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা ছিল এটা, যে দুটো বাক্য আপনাদেরকে দেখাইছিলাম, একটা ছিল বইটি টেবিলের উপর, আরেকটি হচ্ছে বইটি টেবিলের উপর আছে, এখানে অতিরিক্ত একটা শব্দ আছে। তো আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিছিলাম যে এই দুটি বাক্যের অর্থের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আপনারা মতামত দিচ্ছেন, কেউ বলছেন আছে, কেউ বলছেন নাই। অরিজিনালি এই দুটো বাক্যের মধ্যে অর্থের কোনো পার্থক্য নাই, কারণ দুটো বাক্য দিয়ে একই জিনিস বোঝাচ্ছে, তাই না? এগুলো নিয়েও গত ক্লাসে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমরা পরবর্তীতে এইভাবে প্রুফ করছি যে দেখেন, বাংলাতে দুইটা আলাদা সেন্টেন্স মনে হচ্ছে, মানে ভাই আপনি যখন উপর থেকে দেখবেন তখন মনে হবে আলাদা, কিন্তু অর্থ নিয়ে চিন্তা করলে সেম। যেহেতু দুটো জিনিস, দুটো সেন্টেন্স একটা জিনিসকেই বোঝাচ্ছে, সুতরাং এর ইংরেজি একটাই হবে। আপনি আছে দিয়ে বলেন আর আছে ছাড়া বলেন, একই ইংরেজি হবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তারপর দেখেন, কলমটি ব্যাগের ভেতরে, এটা একটা। আরেকটা হচ্ছে কলমটি ব্যাগের ভেতরে আছে, এই দুটো জিনিস একই জিনিসকে বোঝায়। এবং আপনি যদি কথার কথা এই ভেতরের শব্দকে বাদ দিয়ে আপনি যদি বলেন মধ্যে, কি সমস্যা আছে? একই জিনিস বোঝায় না? আপনি ভেতরে বাদ দিয়ে বললেন যে কলমটি ব্যাগের মধ্যে আছে, একই জিনিস তো বোঝাচ্ছে। আপনি ভেতরের পরিবর্তে মধ্যে ব্যবহার করছেন, তো কি অর্থ কি চেঞ্জ হয়ে গেছে নাকি? হয় নাই। আপনি ধরেন, আপনি মানে ই বললেন, মানে এগুলো বাদ দিলেন, আপনি বললেন ব্যাগে, ব্যাগে, কলমটি ব্যাগে। ব্যাগে মানে কি? ব্যাগে মানেই কি? ব্যাগে মানেই ব্যাগের ভিতরে। ধরেন আমি ভিতরটা, ভিতর এটাও কেটে দিলাম, হ্যাঁ, আমি বললাম কলমটি ব্যাগে। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে কলমটি ব্যাগের ভেতরে, ব্যাগের মধ্যে। কথা বুঝেন নাই? কনসেপ্ট ক্লিয়ার তো? এগুলোই বুঝাইছি না? মানে কেউ যদি এই ধারণা নিয়ে বসে থাকেন যে শব্দে শব্দে ইংরেজি হবে, ভুল। সেন্স, ভাষাটা আসলে মনের ভাব, মানে একটা ভাষায় মনের ভাব আরেকটা ভাষায় প্রকাশ করা, এটাই ভাষা। সেন্সের খেলা, এনে শব্দ শব্দ অনুবাদের খেলা না। জি, বুঝতে পারছেন আশা করি। তাহলে আপনি যেভাবেই বলেন, আপনি বুঝাইতে চাচ্ছেন যে কলমটা ব্যাগের মধ্যে আছে, ইংরেজি হবে এটা, দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। বুঝছেন? জি, এগুলো আমরা গত ক্লাসে দেখছি। তারপরে দেখেন, ঘড়িটি বইয়ের পাশে আছে, দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক। আপনি আছে সহ বলেন ছাড়া বলেন, এগুলো কোনো ম্যাটার না। মূল জিনিসটা হচ্ছে ওই ঘড়িটা বইয়ের পাশে অবস্থান করতেছে, এটাই মূল জিনিস, ইংরেজি এটাই। দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আরো প্র্যাকটিস করছিলাম, কি প্র্যাকটিস করছিলাম আমরা? যেমন বইটি কোথায়, আমরা কিন্তু আগের ক্লাসই এখনো আছি। দেখেন, বইটি কোথায়, হোয়ার ইজ দ্য বুক। আর আপনি যদি বলেন বইটি কোথায় আছে, একই কথা। বইটি কোথায় আর বইটি কোথায় আছে, এই দুইটা সেন্টেন্স একই। হ্যাঁ, ইংরেজি এটাই হবে, হোয়ার ইজ দ্য বুক। বইটি টেবিলের উপরে, বা আপনি উপরে আছে, যেটাই বলুন না কেন, একই হবে ইংরেজি। দ্য বুক ইজ অন দ্য টেবিল। তারপরে ব্যাগটি কোথায়, হোয়ার ইজ দ্য ব্যাগ। ব্যাগটি বিছানার উপরে আছে, ধরেন আছে সবাই বললাম, তাহলে দ্য ব্যাগ ইজ অন দ্য বেড। তারপর জাহাজটি কোথায়, হোয়ার ইজ দ্য শিপ, হোয়ার ইজ দ্য শিপ। জাহাজটি নদীর উপরে আছে, দ্য শিপ ইজ অন দ্য রিভার। আচ্ছা, তারপর ল্যাপটপটি কোথায়, হোয়ার ইজ দ্য ল্যাপটপ, হোয়ার ইজ দ্য ল্যাপটপ। ল্যাপটপটি কোথায়, ল্যাপটপটি ব্যাগের ভেতরে, দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ, দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ। আপনি বাংলায় আছে সহ বলেন, ছাড়া বলেন, আপনার ইচ্ছা। আচ্ছা, তারপর ডিমটি কোথায়, হোয়ার ইজ দি এগ। ডিমটি কোথায়, হোয়ার ইজ দি এগ। এটার উচ্চারণটা দি হবে,
আপনার টানের মধ্যে আপনি দাও বলতে পারেন, আর এগুলো আসলে খুব বড় কোনো ভুল না। বুঝছেন? ধরেন আপনি দা বললেন, মানে এমন হবে না যে আপনারা কেউ এসে ধরবে এই মিয়া ভুল করলেন, এরকম না। কিন্তু শুদ্ধটা হচ্ছে দি, মানে যেহেতু পরে ভাওয়াল আছে। আচ্ছা, হোয়ার ইজ দি এগ? ডিমটি কোথায়? দি এগ ইজ ইন দ্য পট। ডিমটি পাত্রের কোথায় আছে? পাত্রের মধ্যে আছে। তারপর দেখেন, আপেলটি কোথায়? হোয়ার ইজ দ্য অ্যাপল? হোয়ার ইজ দি অ্যাপল? দি হোয়ার ইজ দি অ্যাপল? অ্যাপল, আপেলটি কোথায়? দি অ্যাপল ইজ ইন দ্য বাস্কেট। আপেলটি ঝুড়ির ভেতরে। আমি যদি বলি আপেলটি ঝুড়ির মধ্যে আছে, ভেতরে শব্দটাকে বাদ দিয়ে আমি বলতেছি আপেলটি ঝুড়ির মধ্যে আছে, একই জিনিস বোঝাচ্ছে যে আপেলটা ঝুড়ির ভেতরে অবস্থান করতেছে। ইংরেজি এটাই, দি অ্যাপল ইজ ইন দ্য বাস্কেট। আপেলটি ঝুড়ির মধ্যে। তারপরে দেখেন, বলটি কোথায়? হোয়ার ইজ দ্য বল? বলটি কোথায়? বলটি খাটের নিচে বা খাটের নিচে আছে। দ্য বল ইজ আন্ডার দ্য বেড। দ্য বল ইজ আন্ডার দ্য বেড। হ্যাঁ, বলটি খাটের নিচে আছে। আচ্ছা, ছাতাটি কোথায়? হোয়ার ইজ দি আমব্রেলা? ছাতাটি কোথায়? হোয়ার ইজ দি আমব্রেলা? ছাতাটি টেবিলের নিচে। দি আমব্রেলা ইজ আন্ডার দ্য টেবিল। দি আমব্রেলা, ছাতাটি, ইজ, হয়, আন্ডার দি টেবিল, মানে এখানে অ্যাকচুয়ালি হয় না, এখানে আছে অর্থ তুলে সুন্দর। ছাতাটি আছে টেবিলের নিচে, এই হচ্ছে ব্যাপার। তারপর দেখেন, হোয়ার ইজ দ্য কার? গাড়িটি কোথায়? হোয়ার ইজ দ্য কার? গাড়িটি কোথায়? দ্য কার, গাড়িটি, ইজ ইন ফ্রন্ট অফ, সামনে, কিসের সামনে? দ্য হাউস, বাড়ির সামনে। গাড়িটি বাড়ির সামনে আছে। ওকে, তারপরে দেখেন, গত ক্লাসের পড়া চলতেছে এগুলো এখনো। টেবিলটি কোথায়? হোয়ার ইজ দি টেবিল? দা, সরি, এই যে দেখছেন একটু আগে দি বলছি, এখন মুখ দিয়ে ওই টানে দি চলে আসে। টেবিলটি কোথায়? হোয়ার ইজ দ্য টেবিল? টেবিলটি দেওয়ালের সামনে। দ্য টেবিল ইজ ইন ফ্রন্ট অফ দ্য ওয়াল। টেবিলটি দেওয়ালের সামনে। তারপর দেখেন, গাছটি কোথায়? হোয়ার ইজ দ্য ট্রি? গাছটি কোথায়? হোয়ার ইজ দ্য ট্রি? গাছটি দোকানের সামনে আছে। দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য শপ। দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য শপ। জি রিপন, বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার, বাউল দিয়ে ওই যে দাঁড় এখানে এর আগের স্লাইডে হুম। ওই যে দা ওয়াল, এই সেমি বাউল দিয়ে শুরু হলে তখন কি দি বলবো না দা বলবো? দা হবে। আচ্ছা। দা হবে। আচ্ছা, তারপর দেখেন, নদীটি কোথায়? হোয়ার ইজ দ্য রিভার? নদীটি কোথায়? হোয়ার ইজ দ্য রিভার? দ্য রিভার ইজ বিহাইন্ড দ্য হাউস। নদীটি বাড়ির পেছনে। নদীটি কোথায়? বাড়ির পিছনে। তারপর দেখেন, জানালাটি কোথায় বা জানালাটি কোথায় আছে? হোয়ার ইজ দ্য উইন্ডো? হোয়ার ইজ দ্য উইন্ডো? জানালাটি কোথায়? জানালাটি বিছানার পাশে। দ্য উইন্ডো ইজ বিসাইড দ্য বেড। জানালাটি বিছানার পাশে আছে। দ্য উইন্ডো ইজ বিসাইড দ্য বেড। তারপর, বাসটি কোথায়? হোয়ার ইজ দ্য বাস? বাসটি কোথায়? হোয়ার ইজ দ্য বাস? বাসটি ট্রাকের পাশে। দ্য বাস ইজ বিসাইড দ্য ট্রাক। ঠিক আছে। তারপর, ট্রাকটি কোথায়? হোয়ার ইজ দ্য ট্রাক? ট্রাকটি বাসের পাশে। দ্য ট্রাক ইজ বিসাইড দ্য বাস। ওকে। তো এই অংশ থেকে আমাদের আজকের যে মূল ক্লাস এখানে শুরু। এতক্ষণ আমরা যেটা করছি আসলে, আমরা পেছনের পড়াগুলো একটু দেখলাম, 11 নম্বর ক্লাসে পড়া, কারণ আসলেই আহ, পড়াগুলো একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছে আর কি। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা নট দিয়ে বাক্য গঠন করব ইনশাল্লাহ। তো নট দিয়ে বাক্য গঠন করব, তার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, কনসেপ্ট বুঝেন। ওই শব্দ শব্দ অনুবাদ, ওই ধারণা থেকে তো আশা করি আপনারা বের হয়ে আসছেন। বুঝতে হবে সেন্সের খেলা, ভাষাটা মূলত সেন্সের খেলা। তো এই পর্যায়ে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করব। সবাই একটু অ্যাক্টিভ থাকেন।
তো স্ক্রিনে এই বক্সের ভিতরে একটা বাক্য দেখা যাচ্ছে। বাক্যটা হচ্ছে বইটি ব্যাগের ভেতরে আছে। নিচে বাংলায় লেখা আছে, উপরের বাংলা বাক্যটির নাবোধক বাক্য কি হবে? ধরেন এখানে বলা হচ্ছে যে বইটি ব্যাগের ভিতরে আছে। তো এই বাক্যটাকে যদি আমি নাবোধক করি, তাহলে ওই বাংলা বাক্যটা কি হবে? ইংরেজি বাদ দেন, আপাতত ইংরেজির কথা ভুলে যান। আপনার বাংলা ভাষা, মানে আপনার মাতৃভাষা বাংলা, বাংলায় কথা বলেন, আমরা বাংলায় কথা বলি, দেখি আমরা বাংলাতে এটা বের করতে পারি কিনা। বইটি ব্যাগের ভিতরে আছে, এই কথাটাকে নাবোধক করলে কি হবে? শুনেন, অনেকে আবার বলবেন যে ভাই নাবোধক মানে কি? হ্যাঁ, নাবোধক মানে হচ্ছে, ধরেন আমি বললাম যে আমি ভাত খাই, এটা হচ্ছে হ্যাঁ বোধক। আর আমি বললাম আমি ভাত খাই না, তার মানে এই কথাটা না বোধক। হ্যাঁ, ধরেন আমি বললাম যে আমার কাছে 10টা টাকা আছে, হ্যাঁ, এটা হ্যাঁ বোধক। আর আমি বললাম যে আমার কাছে 10টা টাকা নাই, তার মানে এটা না বোধক। মানে যে বাক্যের মধ্যে মানে কোনো কিছু মানে নাই, না, এ ধরনের ব্যাপারগুলো আছে, ওটাই না বোধক। যেমন আমি বললাম যে আপনি আমার ভাই, এটা হ্যাঁ বোধক। আমি বললাম যে আপনি আমার ভাই না, তার মানে এই বাক্যটা না বোধক। না বোধক বাক্য বুঝেন? বুঝেন নাই? আচ্ছা, এটাই না বোধক আর কি। হ্যাঁ, আহ যেমন আমি বললাম, ধরেন আমি ছোটবেলায়, আমি এখন বাইক চালাতে পারি, কিন্তু ছোটবেলায় আমি বাইক চালাতে পারতাম না। ছোটবেলায় আমি বাইক চালাইতে পারতাম না, এই যে কথাটা, এটাই না বোধক। মানে যে কথার মধ্যে না আছে, এটাই না বোধক, মানে না এর অর্থ আছে। বুঝছেন তো নাকি? ভাই আপনাদের উপর ভরসা পাই না আমি। হ্যাঁ, ভরসা পাই না, এই জন্যই এগুলো এগুলো ব্যাখ্যা করে দেওয়া লাগে আমার। আচ্ছা, তো এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন, যে বইটি ব্যাগের ভেতর আছে, এটা নাবোধক বাক্য কি হবে? কারা কারা বলতে চান? মানে এটাকে যদি আমরা নাবোধক করি, বাংলা বাংলা, ইংরেজি না, ইংরেজি না, বাংলা বাংলার বাংলা নাবোধক কি হবে? কারা কারা বলতে চান? মানে জোর করে সবার হাত তোলার দরকার নাই, আমি বলবো না সবাইকে জোর করে হাত তুলতে। জাস্ট 2-4 জনের কাছ থেকে আমরা একটু শুনবো যে এটা নাবোধক কি কি হইতে পারে। আমরা এখন কি করতেছি ভাই? কনসেপ্ট ক্লিয়ার করতেছি ভাই। কনসেপ্ট ক্লিয়ার মানে কি? ব্রেনের খেলা। বুঝতে হবে আমি কি বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, 122, আনমিউট করেন আপনি। 122, 122। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বইটি ব্যাগের ভেতরে আছে, এটা নাবোধক বাক্য কি হবে বাংলায়? এটা না বুঝবাক হবে, বইটি ব্যাগের ভিতরে নাই বা বইটি ব্যাগের ভিতরে নয়। আচ্ছা, উনি দুইটা বললো। 43, মনিরুল ভাই আপনি বলেন, এটা নাবোধক বাক্য কি হবে? ইংরেজি বাদ দেন, ইংরেজি, বাংলা আগে আমরা দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। বইটি ব্যাগের ভিতর নয়। আচ্ছা, উনি বলছে বইটি ব্যাগের ভিতরে নয়। আচ্ছা, তারপর আপনি বলবেন 52, 52, আমি যাদের সাথে কথা বলি নাই অ্যাজ ইউজুয়ালি, তা আমি তাদেরকে ডাকার চেষ্টা করছি। 52, 52। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর নাবোধক বাক্য কি হবে? ব্যক্তি বইটি ব্যাগের ভিতরে নাই। আচ্ছা, এটা বলতেছেন, ওকে। আচ্ছা, তো তারপরে আরিফা খাতুন বলেন, এই বাক্যটা নাবোধক বাক্য কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। বইটি ব্যাগের ভিতরে নেই। নেই। আচ্ছা, দেখি আরেকজনের কাছ থেকে নেই। 57, মিলন রশিদ বলেন তো, এটা নাবোধক কি হবে? জি, আসসালামু আলাইকুম স্যার। বইটি ওয়ালাইকুম আসসালাম, ব্যাগের ভিতরে নাই বা নেই। জি নাই। স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। এই তো আলহামদুলিল্লাহ, আমার স্টুডেন্টরা তারা মানে ব্রেন খাটানো শিখতেছে, মাশাল্লাহ। আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আচ্ছা শুনেন, সবার সাথে তো আর কথা বলা সম্ভব হবে না। এইভাবে মাঝখান দিয়ে 4-5 জন ডেকে ডুকে আমরা কথা বলবো, বাকিদের হাত নামায় দিছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা শুনেন, বইটি ব্যাগের ভেতরে আছে, এটা একটা হ্যাঁ বোধক বাক্য। হ্যাঁ বোধক মানে কি? মানে এটা পজিটিভ একটা অর্থ দিচ্ছে। হ্যাঁ, আর এটা না বোধক বাক্য হচ্ছে বইটি ব্যাগের ভিতরে নাই। কি? বইটি ব্যাগের ভিতরে নাই। হ্যাঁ,
আহ, আমরা তিনটে অ্যান্সার পাইছি, একজন বলছে নয়, একজন বলছে নেই, আরেকজন বলছে নাই। এই তিনটা পাইছি আমরা। তো অ্যাকচুয়ালি এটার হবে হচ্ছে বইটি ব্যাগের ভিতরে নাই, বা নেইও বলতে পারেন, কোনো সমস্যা নাই, নেই নাই একই জিনিস, এটা কোনো ইয়া না। তো এটা আনার কারণটা কি, আমি কারণটা একটু বলি যে দেখেন, আহ কারণটা ক্লিয়ার করতেছি, একটু খেয়াল করেন। বইটি ব্যাগের ভিতরে আছে, এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। আর এটাকে যদি আমি না বোধক করি তাহলে হবে বইটি ব্যাগের ভিতরে নাই। কি হবে লাস্টে? নাই। এ নাই কথাটা আসবে বা নেই কথাটা আসবে। বাংলাতে আমরা এভাবেই ব্যবহার করি ভাই, তাই না? এভাবে ব্যবহার করি। তো একটা জিনিস খেয়াল করেন যে এর আগে আমরা দেখছি যে একটা নাবোধক বাক্যকে, মানে একটা নাবোধক বানানোর জন্য আমরা নয় এই শব্দটা ব্যবহার করতাম। যেমন ধরেন, হ্যাঁ বোধক বাক্য এটি একটি বই, এটা হ্যাঁ বোধক বাক্য। আর নাবোধক বাক্য হচ্ছে এটি বই নয়। মানে আমরা কি ব্যবহার করছি এর আগে? নাবোধক করার জন্য বাংলায় নয়কে নিয়ে আসছি, নয় এই শব্দটা আমরা নিয়ে আসছি। তারপর দেখেন, হ্যাঁ বোধক বাক্য হচ্ছে বইটি নতুন, এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। মানে এটা এখানে কি লিখছি, এর আগে আমরা দেখেছি, মানে আগের কথা বলতেছি আর কি। এর আগে আমরা এভাবেই দেখছি যে হ্যাঁ বোধক বাক্য হচ্ছে বইটি নতুন, আর না বোধক বাক্য হচ্ছে বইটি নতুন নয়। এভাবে আমরা নয় দেখছি। তো এভাবে নয় দিয়ে না বোধক করা হয়েছে বাংলায়। এখন কেউ যদি ভাবেন যে বাংলায় না বোধক করতে গেলে সবসময় যে নয় লাগবে, ব্যাপারটা আদৌ এরকম না। যেখানে আমরা যেটা ব্যবহার করি না বোধক করার জন্য, আমরা যেখানে যেটা ব্যবহার করি, তাই না? হ্যাঁ, আমরা এসব ক্ষেত্রে নয় ব্যবহার করি, যে বইটি নতুন নয়, এসব ক্ষেত্রে নয় ঠিক আছে। কিন্তু আহ এমন কিছু জায়গা আছে, যেমন ধরেন কোনো কিছু কোনো জায়গায় নাই, মানে কোনো কিছু কোনো জায়গায় নাই, এটা বোঝাতে বাংলায় সাধারণত নাই শব্দটি ব্যবহার করা হয়। এই জিনিসটা পড়েন সবাই। কোনো কিছু কোনো জায়গায় নাই, মানে কোনো জিনিস কোনো জায়গায় নাই, এটা বোঝাতে বাংলায় সাধারণত নাই শব্দটি ব্যবহার করা হয় সাধারণত। যেমন ধরেন, হ্যাঁ বোধক বাক্য হচ্ছে বইটি ব্যাগের ভিতরে আছে। আর এটাকে যদি আমি না বোধক করি, বাংলায় বলতেছি, তাহলে হবে বইটি ব্যাগের ভিতরে নাই। এখন কেউ যদি আগের মতো বলেন যে বইটি ব্যাগের ভিতরে নয়, তার মানে হচ্ছে আপনি বাংলাই বুঝেন না। বইটি ব্যাগের ভিতরে নয় যদি কেউ বলেন, যেমন আমরা তিনটা অ্যান্সার পাইছি, এক ভাই বলছে নয়, আর ম্যাক্সিমামই নাই বলছে, নেই বলছে। আসলে নয় হবে না ভাই, বাংলাতে আমরা বলি না কেউ যে ধরেন আমি আপনাকে বললাম যে ভাই আপনার কাছে 10টা টাকা হবে। আপনি বললেন যে না আমার কাছে টাকা নয়। এটা হইলো? আমার কাছে টাকা নয় হইলো? এটা এটা কোনো সেন্স দেয়? এটা কোনো অর্থ বোঝায়? আপনি বাংলায় কি বলেন? না আমার কাছে টাকা নাই। আমি বললাম যে ভাই আপনার পাশে কি ফ্রিজ আছে? ফ্রিজ ফ্রিজ, ওই মাছ মাংস রাখে ফ্রিজ। আপনি বললেন যে আমার বাসায় ফ্রিজ নয়। হইলো? আমার বাসায় ফ্রিজ নয় হইলো? আপনি কি বলবেন? আমার বাসায় ফ্রিজ নাই। কি বাংলা বুঝতেছেন? কনসেপ্ট ক্লিয়ার করে নাকি? নাই আমরা বলি আর কি। এই কথাটা এখানে লেখা হয়েছে যে কোনো কিছু কোনো জায়গায় নাই, এটা বোঝাতে আমরা বাংলায় সাধারণত নাই শব্দটি ব্যবহার করি। ঠিক কি না? ইয়েস আর নো? আচ্ছা, এটুক বুঝছেন তো না? এটুক বুঝছেন তো? কারা বুঝেন নাই হাত তোলেন। এটা সহজ ভাই। আমি যদি আপনার প্রশ্ন করি যে আপনার টেবিলের উপর কি আহ পারমাণবিক বোমা আছে, আপনি বলবেন যে না আমার টেবিলে কোনো পারমাণবিক বোমা নাই। হ্যাঁ, আল্লাহ জানে কি বুঝাম পারমাণবিক বোমার কথা আসলো। বর্তমান তো এটাই চলতেছে ভাই, বলছেন পারমাণবিক বোমা। নিজের দেশের বোমা হাজার হাজার, ওইটা কিছু না, আরেক দেশ বানাইতেছে অ্যালার্জি। এক আমেরিকার কাছে 5,000+ পারমাণবিক বোমা আছে, রাশিয়ার কাছে আছে 5,400+। আর ইরান বানাইতেছে, এটা চুলকানি হয়ে গেছে, না তারা বানাইতে পারবে না। আরে বেটা, যেটা তোর কাছে আছে ওটা আমার কাছে থাকলে সমস্যা কি? ও, মানে আরেকজন বানাইলে পরিবেশের জন্য হুমকি? তুমি হাজার হাজার বানায় রাখছো, ওটা পরিবেশের জন্য হুমকি না? না, এটাই দুনিয়ার নিয়ম ভাই। সবলরা দুর্বলদের উপর নির্যাতন করবে, করে আসছে, এটা সবাই। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমার গায়ে যখন মাছি বসে, মশা বসে, আমি কিন্তু থাপ্পড় মেরে মেরে ফেলাই। কিন্তু আমার গায়ে যদি একটা হাতি পাড়া দেয়, ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার কাছে টাকা চাইলো, হাতিও কিন্তু চাঁদাবাজি করে। হ্যাঁ, তো ধরেন আমার কাছে সুর দিয়ে টাকা ছিল 50 টাকা, আমি টাকা দিলাম না, না দিয়ে আমি সুরের মধ্যে একটা থাপ্পড় দিলাম, তাহলে হাতি কি করবে? আমার পিষে মারবে। আমি কি আবার উল্টা হাতিরে মারবো? মারবো না, কারণ আমার ওই শক্তি নাই। এটাই দুনিয়ার নিয়ম।
সবলরা দুর্বলের উপর কি করে, মানে সবসময় একটা জোর খাটায় আর কি, নির্যাতন করে, জুলুম করে। আচ্ছা শুনেন, তো এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার টেবিলে কি পারমাণবিক বোমা আছে, আপনি বলবেন কি না আমার টেবিলে পারমাণবিক বোমা নাই। তো নাই বলবেন, এটি স্বাভাবিক, সেন্স বাই সেন্স। এগুলো কিন্তু একটা আমি নতুন করে শিখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ভাই, ভাষাটা এইভাবে ব্যবহার হয়, আমরা বাংলা এইভাবে ব্যবহার করি। এবার আসেন আসল কথায়, সেটা হচ্ছে যে আমরা জানি যে ব্যাগটি, ধরেন বইটি ব্যাগের ভেতরে আছে, হ্যাঁ, বইটি ব্যাগের ভেতরে আছে, আর ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। হ্যাঁ, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। এখন আমরা যদি ইংরেজি করি বইটি ব্যাগের ভিতরে নাই, হ্যাঁ, এর আগে আমরা বলছি নয়, কিন্তু বাংলাতে তো নয় আসবে না, এখানে নাই আসবে, এই জন্য নাই নিয়ে আসছি। বইটি ব্যাগের ভিতরে নাই, তাহলে ইংরেজি কি হবে ভাই? একদম সোজা, না বোধক করার জন্য ইংরেজিতে নট যোগ করতে হয়, বাস। না বোধক করার জন্য কোনো সেন্টেন্সকে না বোধক করার জন্য নট যোগ করতে হয়, এটা ইংরেজির নিয়ম। যেমন দ্য বুক ইজ নট ইন দ্য ব্যাগ, মানে ব্যাপারটা ওরকম না যে নয়ের ইংরেজি নট, হ্যাঁ, এখন আবার নাইয়ের ইংরেজি আরেকটা হবে, এরকম না। আরে ভাই বাংলাতে এক এক সময় এক একটা ব্যবহার হইতেই পারে, কিন্তু ইংরেজিতে এখানে নট আসবে। মানে এই পজিটিভ জিনিসটা, এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ মানে হ্যাঁ বোধক, হ্যাঁ আছে। বাট এই পজিটিভ বাক্যটাকে আপনি যখন না বোধক করবেন, ইংরেজিতে নট বসবে, নট। আমরা এটি দেখে আসছি, দ্য বুক ইজ নিউ, দ্য বুক ইজ নট নিউ, বাস। বাংলা এখন আপনি নয় না বললে নাই বলছেন, এই নাইয়ের কারণে ইংরেজি অন্য কিছু হবে, ব্যাপারটা ওরকম না। পৃথিবীর প্রত্যেকটা ভাষার বাক্য তৈরির নিজস্ব গঠন পদ্ধতি আছে, বুঝছেন? আশা করি বুঝতে পেরেছেন, কনসেপ্ট কি ক্লিয়ার? কার কার কনসেপ্ট ক্লিয়ার হয়নি হাত তুলেন। যে ভাই মানে এখানে নট, ইংরেজিতে নট আসবে, এখানে না, বাংলায় নাই আসছে, আসছে তো কি হয়েছে তাই? মানে মোট কথা বইটি ব্যাগের ভিতরে নাই, এই বাংলা কথাটাকে আমি ইংরেজিতে বলবো, আমাকে নট যোগ করতে হবে। দ্য বুক ইজ নট ইন দ্য ব্যাগ। স্যার তাহলে কি নয় বলা যাবে? হ্যাঁ, না কেন নয় বলবে? আপনি বাংলায় জীবনে বলছেন এভাবে, বইটি ব্যাগের ভিতরে নয়, এভাবে বলছেন জীবনে? এতক্ষণ তো এটাই বুঝাইতেছি। না, নয় কেন বলবেন এখানে আপনি? একটু আগে তাহলে এতক্ষণ কি বুঝলেন? 44 আনমিউট করেন, কি কি খায় ক্লাস আসেন বুঝি না, আনমিউট করেন। 44, 44 আনমিউট করেন, 44। এখন চেষ্টা করেন, জি হবে স্যার। 44। স্যার আমি আগের কথা বলতেছি স্যার, আগে তো নটের জায়গায় নয় পড়ছি, ওইটার কথা বলতেছি, ওইটা কি ভুলে যাবো? ওই জায়গাটার মধ্যে কি নাই বলবো এখন থেকে? আপনি তাহলে বাংলা ভাষাই বুঝেন না, দেখছেন এই হলো বিপদ। আমি ওই যে প্রথমে একটা কথা কইলাম না, যে আমি যে মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করি যে মানে টেন্সই বুঝে না। আরে বাংলাই বুঝেন না, বাংলায় যেখানে যেটা আছে সেখানে সেটা ব্যবহার করবেন। আমি কি বলছি নাকি যে নয়ের জায়গায় আপনি 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 যদি এইভাবে যদি বলেন যে বইটি নতুন, এটাকে নেগেটিভ করলেন, বইটি নতুন নয়। এখন আপনি যদি বলেন বইটি নতুন নাই, এটা হইলো? ওটা মিললো? বাংলা মিললো? ধরেন একটা বই, নতুন বই, আপনি প্রথমে বললেন যে বইটি নতুন, পরে ওটাকে নাবোধক করলেন। এখন আপনি বলতেছেন যে আমি যেহেতু এখানে নাই পড়াইছি, এই নাইটা ওইখানে গিয়ে যুক্ত করাইতেছেন। কি ব্যাপার, কথা বলতেছেন কেন? কি কি আপনি আমার কথা শুনতেছেন না? জি স্যার, আমি বলতেছি না স্যার। আচ্ছা, তো এখন মানে এখানে নাই শিখাইছে, এখন এই নাই আপনি ওইখানে গিয়ে লাগাই দিলেন। আপনি বলতেছেন যে বইটি নতুন নাই, এরকম ভাবে ব্যবহার করেন বাক্য? বাংলা এইভাবে বলেন, বাংলা এইভাবে কথা বলেন? জি না স্যার। তাইলে, তাহলে এটাকে ওইখানে কেন লাগাবেন? তাহলে এই যে কথা বারবার বলতেছি, পৃথিবীর প্রত্যেকটা ভাষার নিজস্ব গঠন পদ্ধতি আছে, তাহলে তো আপনি বাংলাই বুঝেন না, তাইলে তাহলে আপনার আগে বাংলা শিখে আসতে হবে। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, বলেন, আমি বাংলায় প্রশ্ন করবো, আপনি বাংলা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার বাসায় কি হাতি আছে? জি না স্যার। জি না স্যার নাই। এইভাবে না, আপনি সুন্দর করে বলেন আমার বাসায় হাতি, বলেন নাই। আমার সুন্দর। বাসায় হাতি নাই। তো আপনি কেন বলতেছেন না আমার বাসায় হাতি নয়? নয় কেন বলতেছেন না? কারণ বাংলায় ব্যবহার করেন না এইভাবে।
জি বাংলায় স্যার। কি এভাবে বলেন যে আমার বাসায় হাতি নয়, এভাবে বলেন? জি না স্যার। তো বাংলাটা বাংলার মতো থাকবে, ইংরেজিটা ইংরেজির মতো থাকবে। জি আর স্যার এখানে নাই বুঝছি। বুঝাইছি, তার মানে আপনি পিছনে গুলা, এগুলো তো মুখস্থ হইতে, আপনি যে কথাটা বললেন যে ভাই তাহলে কি পিছনে কি নয় নাই যোগ করবো কিনা, এগুলো মুখস্থ কথা, না বোঝা কথা। বাংলায় যে কথা যেভাবে বলা হয় সেভাবেই বলবো আমরা, ওইটাকে আমরা ইংরেজি করা শিখতেছি। মানে একটাতে চেঞ্জ, মানে এখানে নাই দিছি এই জন্য ওগুলা নাই হয়ে যাবে নয়ের জায়গায়, ব্যাপারটা এরকম না। আপনারা জানেন, আমি আপনাদের গল্প করি মাঝে মধ্যে আমার ফ্রেন্ডের কাছে, কেউ বিশ্বাস করে না। আমি যখন বলি যে আমার স্টুডেন্ট এই ধরনের প্রশ্ন করে, ওরা হাসে, কয়, ধর বেটা এইভাবে মানুষ প্রশ্ন করে। আমি কই, হ ভাই করে, আমার স্টুডেন্ট করে, কি করুম ক। ঠিক আছে, আপনাদের ক্লাসে এমন অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ আমি এনার কথা বলতেছি না, আছে মাঝে মধ্যে এমন এমন কিছু প্রশ্ন করে, মানে আমি কখনো, মানে মানে ভিতরে ভিতরে কি পরিমাণ একবার বিরক্ত লাগে, একবার রাগ ওঠে, একবার মনে হয় যে এটা কি মায়ের পেট থেকে বেরোয় আমার ক্লাসে আসছে কিনা, দুনিয়াদারি কি জীবন দেখে নেই। অনেক কিছু আসে, কিন্তু কি করবো, ধৈর্য নিয়ে উত্তর দিতে হয়। কারণ আমি যদি উত্তর না দিই আর কে দিবে? আর কোথাও এই সাপোর্ট পাবেন না তো। আচ্ছা দেখেন, ব্যাগটি, বইটি ব্যাগের ভিতরে নাই, এর ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ নট ইন দ্য ব্যাগ। মানে এখানে নট যুক্ত করে বাক্যটাকে না বোধক করতে হবে। আচ্ছা, কারা কারা বুঝছেন একটু হাত তুলেন তো ভাই, যে বাংলায় নাই আসছে ঠিক আছে, বাট ইংরেজিতে নটই হবে, এটাই। আচ্ছা ওটা কি ছিল? ওটা তো বই ছিল। আচ্ছা নেক্সট, তারপর দেখেন, ঘড়িটি বইয়ের পাশে আছে, দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক। ঘড়িটি বইয়ের পাশে আছে, দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক। ভাই দুইটা বাক্য লিখছি, একটু মিলায় মিলায় পড়ান, সবসময় দাগ দিয়ে দেখান লাগবে এটাও কোনো কথা নেই। দাগ দিয়ে দেখামো যখন এই ছোট 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 করে লেখা থাকবো তখন দেখাবো না। আচ্ছা ঠিক আছে, হাত নামায় দিছি, খেয়াল করেন, এটাও প্র্যাকটিসের মতোই, হ্যাঁ। ঘড়িটি বইয়ের পাশে আছে, দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক। ঘড়িটি বইয়ের পাশে নাই, দ্য ক্লক ইজ নট বিসাইড দ্য বুক। আপনারা জানেন যে নট সবসময় ইজের পরে আসে, তাই না? এখন পর্যন্ত আমরা এটা দেখে আসছি। দ্য ক্লক ইজ নট বিসাইড দ্য বুক, ঘড়িটি বইয়ের পাশে নাই। হ্যাঁ, আমি আপনাকে আহ আচ্ছা একটু পরে আসি, তাহলে ওটা হবে। ধরুন আমি আপনাকে বাংলায় জিজ্ঞেস করলাম, এই ঘড়িটা কি বইয়ের পাশে আছে রে? এই ঘড়িটা কি বইয়ের পাশে? ধরেন আমি পাশের রুম থেকে বলতেছি, আমার হাত ঘুরে আমি বের হবো, আমি বলতেছি এই ঘড়িটা কি বইয়ের পাশে? আপনি এখান বলতেছেন, নো 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 নো, দ্য ক্লক ইজ নট বিসাইড দ্য বুক। নো নো নো, দ্য ক্লক ইজ নট বিসাইড দ্য বুক, ঘড়িটি বইয়ের পাশে নাই। দেন হোয়ার ইজ দ্যাট? তাহলে মানে কোথায়, ওইটা কোথায়? আপনি আবার বললেন দ্য ক্লক ইজ অন দ্য টেবল। এগুলো কনভারসেশনে পরে আসবো, শুনেন। আমরা যা যা শিখতেছি, ইনশাল্লাহ দুই এক ক্লাস পরেই দেখবেন যে আমরা কিভাবে কনভারসেশন সাজাই। কনভারসেশন বুঝছেন, আগে শিখাইতেছি, পরে দেখবেন যে আমরা মানে কথোপকথন করে না, তারপরে দেখবেন যে লাইন লাইন খালি ইংরেজি পড়তেছি আর অর্থ তুলতেছি। হ্যাঁ, রিডিং ক্লাসে কি করছি, 5টা 6টা ক্লাস আমরা শব্দ পড়ছি, পরে আবার একটা ক্লাসে রিডিং পড়ছি লাইন বাই লাইন। এগুলো আসবে, আগে শিখেন সেন্টেন্স কেমনে বানাইতে হয়। আপনি অলরেডি 10 পদের সেন্টেন্স বানানো শিখে গেছেন, এই 10টা পদ দিয়ে আপনি হাজার হাজার অলরেডি বানানো শিখছেন, আপনি জানেনই না। শত শত শিখে গেছেন অলরেডি। এই 2-3 ক্লাস পরে আমরা কনভারসেশন সাজাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখেন, ঘড়িটি বইয়ের পাশে আছে, দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক। আচ্ছা এটা কি ডাবল ডাবল আসতেছে এখানে? না এখান থেকে ঠিক আছে। আচ্ছা দেখেন, খেয়াল করেন, ব্যাগটি বিছানার উপর আছে, দ্য ব্যাগ ইজ অন দ্য বেড। এটা আমরা গত ক্লাসে পড়ছি, ব্যাগটি, ধরেন প্রশ্ন করলাম হোয়াট ইজ দ্য ব্যাগ? হ্যাঁ, ব্যাগটি বিছানার উপর আছে, তাহলে ইংরেজি কি? দ্য ব্যাগ ইজ অন দ্য বেড। বিছানার উপর, ইংরেজি কি? অন দ্য বেড। ভাই ফ্রেজের খেলা, ফ্রেজ, এগুলো ফ্রেজ। হ্যাঁ, ফ্রেজ না বুঝলে কিচ্ছু হবে না, বুঝছেন? নয়তো যারা শব্দ শব্দ অর্থ করে, ওরা কি করবো জানেন? ওরা করবে এমনি, দ্য ব্যাগ, বেড, অন, হ্যাভ, এইভাবে ইংরেজি করব।
ফ্রেজের খেলা। ব্যাগটি বিছানার উপরে আছে, দ্য ব্যাগ ইজ অন দ্য বেড। ব্যাগটি বিছানার উপরে নাই, দ্য ব্যাগ ইজ নট অন দ্য বেড, সরি, দ্য ব্যাগ ইজ নট অন দ্য বেড, দ্য ব্যাগ ইজ নট অন দ্য বেড। ওকে, নেক্সট। তারপর জাহাজটি নদীর উপরে আছে। ভাই, ওই গত ক্লাসে যেগুলো পড়ছি না ওগুলোই, কারণ আমি বললাম তো যে এই পড়াটা মূলত গত ক্লাসেরই অংশ। এক ক্লাসে পড়াইতে গেলে 3 ঘন্টা প্লাস হয়ে যাবে, এই জন্য 2টা ক্লাসে সাজানো হয়েছে। খেয়াল করেন, জাহাজটি নদীর উপর আছে, দ্য শিপ ইজ অন দ্য রিভার। জাহাজটি নদীর উপরে আছে, দ্য শিপ ইজ অন দ্য রিভার। জাহাজটি নদীর উপরে নাই, দ্য শিপ ইজ নট অন দ্য রিভার। জাহাজটি নদীর উপরে নাই, দ্য শিপ ইজ নট অন দ্য রিভার। ওকে, তারপর ল্যাপটপটি ব্যাগে আছে, দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ। ল্যাপটপটি ব্যাগে আছে, দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ। আপনাদেরকে বলছি ভাই, ফ্রেশ ফ্রেশ ফিল করে করে পড়বেন, হ্যাঁ? একটা না কেউ পড়বেন না দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ, নো। ফিল করেন, দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ। নদীর এপার ওপার ব্রিজ, এগুলো ফিল করে করে পড়েন। বিশ্বাস করেন ভাই, আমি আপনাদেরকে যেভাবে প্র্যাকটিস করতে বলতেছি, আপনি যদি ভিডিওটা আমার এই দেখানো স্টাইলে দেখেন, আপনার রক্তে রক্তে ইংলিশ মিশে যাবে। আপনি ইংলিশ নিয়ে ভয় পাবেন, এটা কোনো কথা হইলো? মানে এইভাবে পড়ানোর পরও যদি ভয় পান, তাহলে কই যাবেন আপনি, কোন? আচ্ছা দেখেন, ল্যাপটপটি ব্যাগের মধ্যে নাই, দ্য ল্যাপটপ ইজ নট ইন দ্য ব্যাগ। দ্য ল্যাপটপ ইজ নট ইন দ্য ব্যাগ। ল্যাপটপটি ব্যাগের মধ্যে নাই, কি হয়েছে? চুরি হয়ে গেছে? আল্লাহ মাফ করুক। আচ্ছা, ট্রেনের মধ্যে এগুলো হয়, হ্যাঁ। আমার বাড়ি হচ্ছে আপনার জামালপুর, দেওয়ানগঞ্জ। যখন আমি ইয়াতে যাই, বাড়িতে যাই, গাজীপুর পর্যন্ত আমি ঘুমাই না। আমার আমার আবার ট্রেনে ঘুমানোর অভ্যাস আছে। গাজীপুর পর্যন্ত আমি ঘুমাই না, জায়গা থাকি, ব্যাগ পাহারা দিই, হ্যাঁ। গাজীপুরে পরে গিয়ে ঘুমাই, কারণ অনেক চোর আছে ঢাকা কমলাপুর থেকে উঠে এয়ারপোর্টে নামে, আবার অনেক চোর আছে ঢাকা এয়ারপোর্ট থেকে উঠে গাজীপুর নামে। বুঝছেন, চোরের কাজই তো তাই। আচ্ছা দেখেন, অনুরূপভাবে বলটি খাটের নিচে আছে, দ্য বল ইজ আন্ডার দ্য বেড। এগুলো আমরা গত ক্লাসে পড়ছি। বলটি খাটের নিচে নাই, হ্যাঁ, দ্য বল ইজ নট আন্ডার দ্য বেড। বলটি খাটের নিচে নাই, দ্য বল ইজ নট আন্ডার দ্য বেড। কি সুন্দর কালি আলাদা রং দিয়া হাইলাইট করে দিচ্ছি, যাতে সহজে মাথায় ঢোকে। আপনি একটু চিন্তা করেন, ধরেন এইভাবে কালি দিয়া আলাদা করিনি, সব কালো কালির লেখা, তাহলে মাথায় ধরতে কতটা ইয়ে হইতো। তো এই সুবিধাগুলো নেন, প্র্যাকটিস করবেন বেশি করে। আচ্ছা, ছাতাটি টেবিলের নিচে আছে, দি আমব্রেলা ইজ আন্ডার দ্য টেবল। ছাতাটি টেবিলের নিচে আছে, দি আমব্রেলা ইজ আন্ডার দ্য টেবল। ছাতাটি টেবিলের নিচে নাই, দি আমব্রেলা ইজ নট আন্ডার দ্য টেবল। দি আমব্রেলা ইজ নট আন্ডার দ্য টেবল। আচ্ছা, তারপর দেখেন, গাড়িটি বাড়ির সামনে আছে, দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। গাড়িটি বাড়ির সামনে আছে, দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। গাড়িটি বাড়ির সামনে নাই, কই গেল গাড়িটি? দ্য কার ইজ নট ইন ফ্রন্ট অফ দ্য হাউস। গাড়িটি বাড়ির সামনে নাই, দ্য কার ইজ নট ইন ফ্রন্ট অফ দ্য হাউস। ওকে, তাহলে নট দিয়ে বাক্য গঠন বুঝতে পারছেন? নট দিয়ে বাক্য গঠন বুঝতে পারছেন? খুবই সহজ ভাই, খুবই সহজ। এর আগে আমরা এই সেম জিনিসগুলো আমরা করে আসছি। খেয়াল করেন, মূল বিষয়টা হচ্ছে ইজের পরে নট বসবে, বাস। মানে নাবোধক করার জন্য, ইংরেজিতে নাবোধক করার জন্য ইজের পরে নট বসবে। বাংলায় এখন যা মন চায় তাই হোক, নয় হোক আর নাই হোক বা অন্য কিছু হোক, ইংরেজিতে নট নট বসাইতে হবে। যেমন দেখেন, এটা হচ্ছে আমার পজিটিভ সেন্টেন্স আর কি। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। দ্য বুক ইজ নট অন দ্য টেবল, বইটি টেবিলের উপর নাই। বাংলাতে যেভাবে বলেন, জি আশা করি বুঝতে পেরেছেন। যে এবার চলুন আমরা হ্যাঁ না প্রশ্ন বাক্য গঠন করা শিখি। মানে এতক্ষণ আমরা যা পড়লাম ভাই, এগুলো দেখানোর দরকার আছে। আমরা যাই পড়তেছি, আমরা ওই পড়াটাকে দুটো সেন্টেন্সে কনভার্ট করতেছি। একটা হচ্ছে নাবোধক বানাচ্ছি, আর একটা হচ্ছে হ্যাঁ না বানাচ্ছি। দরকার আছে ভাই, বুঝছেন? তো এরপর যে আমরা কি করব, হ্যাঁ না প্রশ্ন বাক্য গঠন করা শিখবো ইনশাল্লাহ। তো ভালোভাবে তাহলে খেয়াল করুন। আমরা জানি
বইটি ব্যাগের ভেতরে আছে, এটার ইংরেজি কি? দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। এই পুরান কথা বলে বলে আসতেছি আর কি, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। তো আমরা যদি এখন বলতে চাই বইটি কি ব্যাগের ভেতরে আছে, মানে এমন একটা প্রশ্ন যেটার অ্যান্সারে হয়তো হ্যাঁ দিয়ে শুরু করবেন নয়তো না দিয়ে শুরু করবেন। বইটি কি ব্যাগের ভেতরে আছে, বা এই কথাটাকে যদি আপনি এভাবে বলেন যে বইটি কি ব্যাগের মধ্যে আছে, একই কথা, ঘুরে ফিরে একই জিনিস। খেয়াল করেন, বইটি কি ব্যাগের ভিতরে আছে, তো এটাই ইংরেজি করা অনেক সহজ। যারা আগের প্যাটার্ন গুলো মনে রাখছেন, হ্যাঁ, খুব ইজি, জাস্ট এই ইজ এটাকে সামনে নিয়ে যেতে হবে। ইজটাকে সামনে নিয়ে গেলেই আমার প্রশ্ন রেডি। এখানে ইজটা এখানে আছে, মানে এই জায়গায় ইজটা এখানে আছে, জাস্ট এটাকে সামনে নিয়ে গেছে, আর কিচ্ছু না। নতুন করে কিছু যুক্ত হয় নাই, কোনো বাদও বাদও যায় নাই, খালি ইজটাকে উঠায়া, ভাই উঠো, সামনে গিয়ে বসো, মাঝখান থেকে উঠো, তুমি উঠো, সামনে গিয়ে বসো, এই কাজটাই করা হয়েছে। বইটি কি ব্যাগের ভিতরে আছে, ইজ দ্য বুক ইন দ্য ব্যাগ, এবং আলাদা আলাদা কালিতে ব্যাপারটাকে স্পষ্ট করা হয়েছে। এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, আর এটা তো এটাই, ঠিক আছে। ইজ দ্য বুক ইন দ্য ব্যাগ, বইটি কি ব্যাগের ভিতরে আছে, ইজ দ্য বুক ইন দ্য ব্যাগ, বইটি কি ব্যাগে, ইজ দ্য বুক ইন দ্য ব্যাগ। হ্যাঁ ভাই, এখানে দা আসছে এক হিসাবে, এখানে দা আসছে আরেক হিসাবে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা পার্ট বুঝে বুঝে আয়ত্ত করছি। এখানে দা কেন আসছে আমরা বলছি যে, মানে আপনি যদি ইন ব্যাগ বলেন হবে না, ইন দা ব্যাগ সহ বলতে হবে, এটা বুঝে আসছি। আবার এখানে দা বুক কেন বলছি, কারণ এই যে বইটি, এই কারণে দা বুক। তো না বুঝে তো কিছু পড়াচ্ছি না ভাই। এমন তো না যে এখানে দুইটার জায়গায় তিনটা দা হইছে বা একটা দা হইছে, মানে প্রত্যেকটা অংশ ব্যাখ্যা করেই সেন্টেন্স গুলো তৈরি করা হচ্ছে। খেয়াল করেন, বইটি কি ব্যাগের ভেতরে আছে, ইজ দ্য বুক ইন দ্য ব্যাগ, জাস্ট ইজটাকে সামনে নিয়ে আসলে ওই হ্যাঁ না প্রশ্নটা তৈরি হয়ে যায়। তারপর আবার দেখুন, ঘড়িটি বইয়ের পাশে আছে, দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক, দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক। তারপর প্রশ্ন করি, ঘড়িটি কি বইয়ের পাশে আছে, ঘড়িটি কি বইয়ের পাশে আছে, তাহলে ইজটা শুধু সামনে নিয়ে আসতে হবে আর কিচ্ছু না। ইজ দ্য ক্লক বিসাইড দ্য বুক, ইজ দ্য ক্লক বিসাইড দ্য বুক। কি ধরতে পারছেন? পারবেন না কেন? এইরকম জিনিস আমরা দেখে আসছি না এর আগে? দেখে আসছি তো। চলেন তারপর দেখি অনুরূপ ভাবে, ব্যাগটি বিছানার উপর আছে, দ্য ব্যাগ ইজ অন দ্য বেড, দ্য ব্যাগ ইজ অন দ্য বেড, ব্যাগটি কি বিছানার উপরে আছে? প্রশ্ন করতেছি, প্রশ্ন, সেন্স বুঝেন, মুখস্থ করেন না দয়া করে। মানে এই বাংলা বাক্য মুখস্থ করেন না, মানে আপনি জানতে চাচ্ছেন ব্যাগটা বিছানার আছে উপরে আছে কিনা, আপনি জানতে চাচ্ছেন ব্যাগটা বিছানার উপরে আছে কিনা, এটাই। এখন এখানে আমি সাধু ভাষায় লিখছি, মানে সরি, শুদ্ধ ভাষায় লিখছি, চলিত ভাষায় লিখছি। এখন আপনি তো চাইলে আপনার বাড়ি যদি ময়মনসিংহ হয়, আপনি ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় এই কথাটা বলতে পারেন। আপনার বাড়ি যদি নোয়াখালী হয়, আপনি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এটা বলতে পারেন। তখন কি আর এগুলো ঠিক থাকবে? তখন তো আর বাংলা কথা ঠিক থাকবে না, বাংলা কথা চেঞ্জ হয়ে যাবে। তো বাংলা কথা চেঞ্জ হোক, হ্যাঁ, তাই বলে কি অর্থ চেঞ্জ হবে? অর্থ তো চেঞ্জ হবে না। আমি একটা কথা আমার জামালপুরের ভাষায় বললাম, আপনি ওই কথাটাকে আপনার নোয়াখালী ভাষায় বললেন। তো আপনার নোয়াখালীর ভাষা আলাদা, আমার ভাষা আলাদা, কিন্তু মেন জিনিসটা তো একই ভাই। আপনি যা বুঝাচ্ছেন আমিও তাই বুঝাচ্ছি। কি বুঝেন নাই? তো কেন এগুলো নিয়ে পড়ে থাকবেন, ওই যে নয় আছে নাকি নাই আছে? আরে ভাই, ইটস অল অ্যাবাউট সেন্স। আপনি কি বুঝাইতে চাচ্ছেন ওটা ইংরেজিতে বুঝাইতে হবে। আপনি কি বুঝাইতে চাচ্ছেন ওটা ইংরেজিতে বুঝাইতে হবে, এটাই 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 ভাষা। এখানে পাই টু পাই মুখস্থের কিছু নেই। আমি জানতে চাচ্ছি যে ব্যাগটা আপনার বিছানার উপর আছে কিনা, এইটা আমার মনের ভাব। এই কথাটাকে আমি ইংরেজিতে বলবো, ইজ দ্য ব্যাগ অন দ্য বেড, বাস হয়ে গেল।
এখন বললামই তো, এই জায়গাটা যদি আমি শুদ্ধ ভাষা না লিখা আরো আঞ্চলিক ভাষায় বলি, সমস্যা কি? আমি ধরেন আরবিতেই বললাম কথার কথা। হ্যাঁ, আরবিতে বললাম। আরবিতে বললে কি হবে এটা? আহ আচ্ছা, খুব সম্ভবত হালিল হাকিবাতু আলাল ফিরোসা, এটা হইতে পারে আর কি। হালিল হাকিবাতু আলাল ফিরোসা, এটাই, মানে ব্যাগটি কি বিছানার উপরে আছে। তো ইংরেজিতে ওই কথাটাকে আমি বলতেছি কি, ইজ দ্য ব্যাগ অন দ্য বেড, মানে ব্যাগটি কি বিছানার উপরে আছে। কথাগুলো আমি জোর দিয়ে কেন বলতেছি, কারণ আমি এখনো এটা আশঙ্কা করতেছি আপনাদের ভিতরে এরকম অনেক স্টুডেন্ট আছেন। হ্যাঁ, আহ অনেক স্টুডেন্ট আছেন এরকম, যে শব্দ একটু কম বেশি হলে আপনারা ঘাবড়ায় যান। এই যে যেমন এক ভাই প্রশ্ন করছে, স্যার তাইলে কি নয় বলা যাবে? এগুলো কোন ধরনের প্রশ্ন ভাই? আপনার মনের ভাব আপনি ইংরেজিতে প্রকাশ করা শিখতেছেন, বাস। আচ্ছা, তারপর দেখেন, জাহাজটি নদীর উপরে আছে। দ্য শিপ ইজ অন দ্য রিভার। জাহাজটি কি নদীর উপর আছে? ইজ দ্য শিপ অন দ্য রিভার। জাহাজটি কি নদীর উপর আছে? ইজ দ্য শিপ অন দ্য রিভার। বাস, শুধু ইজটা সামনে আনলে হবে। তারপর দেখেন, ল্যাপটপটি ব্যাগে আছে। দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ। ল্যাপটপটি ব্যাগে আছে। দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ। ল্যাপটপটি কি ব্যাগে আছে? ইজ দ্য ল্যাপটপ ইন দ্য ব্যাগ। প্রথম থেকে আমি দেখছি আপনাদের অনেক স্টুডেন্ট এখানেও একবার ইজ লাগায়, আবার এখানেও একবার ইজ লাগায়, আন্দাজে না বুঝেই ইজ লাগায়। মানে আন্দাজে না বুঝেই ইজ লাগায়। কেন না বুঝে কেন লাগাবেন? ইজ কি দুইবার হবে নাকি এখানে? জাস্ট কপি করে সামনে নিয়ে, সরি, কাট করে সামনে নিয়ে গেছি আমরা। ইজ দ্য ল্যাপটপ ইন দ্য ব্যাগ। ইজ দ্য ল্যাপটপ ইন দ্য ব্যাগ। হ্যাঁ, যখন এটা বুঝে যাবেন তখন এক টানে বললে সহজ না, ইজ দ্য ল্যাপটপ ইন দ্য ব্যাগ, ইজ দ্য ল্যাপটপ ইন দ্য ব্যাগ, তখন এটা হবে। কিন্তু প্রাথমিক অবস্থা আমি বলবো যে ফিল করে করে বলেন, ইজ দ্য ল্যাপটপ ইন দ্য ব্যাগ। এভাবে অংশ অংশ আলাদা আলাদা করে বলা শিখেন। আচ্ছা, তারপরে বলটি খাটের নিচে আছে। দ্য বল ইজ আন্ডার দ্য বেড। বলটি খাটের নিচে আছে। দ্য বল ইজ আন্ডার দ্য বেড। বলটি কি খাটের নিচে আছে? ইজ দ্য বল আন্ডার দ্য বেড। ইজ দ্য বল আন্ডার দ্য বেড। আচ্ছা, আন্ডার দ্য বেড এর পরিবর্তে যদি আমি নিউ লিখি, তাহলে ইংরেজি বাংলা কি হবে? ইজ দ্য বল নিউ। তাহলে কি হবে? বলটি কি নতুন নাকি? ফ্রেজের খেলা ভাই, ফ্রেজের খেলা। ইজ দ্য বল আন্ডার দ্য বেড। বলটি কি খাটের নিচে আছে? আপনি বলতে পারেন ইয়েস, দ্য বল ইজ আন্ডার দ্য বেড। হ্যাঁ, কথা লম্বা করি নেই, কারণ আপনাদেরকে বুঝাইতে হবে, এই জন্য পাতলা পাতলা করে লিখছি। চাইলে তো এক পৃষ্ঠার মধ্যে 7-8 লাইন করে লেখা যায়, হিজিবিজি লাগবে। আর আপনারা ক্লাস করেন মোবাইলে, মোবাইলে স্ক্রিন কটুক, হ্যাঁ পিচ্ছি একটা স্ক্রিন। তবে হ্যাঁ, আমি দুঃখিত, সামনের ক্লাসগুলোতে আমাকে আরো ছোট করে লিখতে হবে, নয়তো বড় সেন্টেন্স কভার করতে পারবো না, বুঝছেন? এই জন্যই আমি শুরুর ক্লাসে বলছিলাম যে সামর্থ্য হইলে কেউ একটু বড় স্ক্রিনে ক্লাস করেন, সেটা ট্যাব হইতে পারে, ল্যাপটপ হইতে পারে। ওই দিন কার থেকে জানি শুনলাম, কে জানি শুধু ক্লাস করার জন্য ল্যাপটপ কিনছে। ওই ভাই কি ক্লাসে আছেন? থাকলে একটু হাত তুলেন তো, যে ক্লাস করার জন্য খালি ল্যাপটপ কিনছে। আচ্ছা, ইনশাল্লাহ কাজে দিবে আপনার এই ইনভেস্ট, এই বিনিয়োগ কাজে দিবে। আচ্ছা, আল্লাহ আমাদের অর্থ, সময়, শ্রম, মেধা সবকিছুকে কবুল করুক, সবাই বলে আমিন। আচ্ছা চলেন, তারপর তারপর দেখেন, ছাতাটি টেবিলের নিচে আছে। দি আমব্রেলা ইজ আন্ডার দ্য টেবিল। ছাতাটি টেবিলের নিচে আছে। দি আমব্রেলা ইজ আন্ডার দি টেবিল। ছাতাটা কি টেবিলের নিচে? আচ্ছা, ধরেন আপনি আছে বাদ দিলেন, আপনি নিচের মধ্যে একটা টান মেরে দিলেন, ছাতাটা কি টেবিলের নিচে? তার মানে কি ওই একই কথা, যে নিচে নিচে আছে, একই জিনিস বোঝাচ্ছে। ইজ দি আমব্রেলা আন্ডার দ্য টেবিল। ইজ দি আমব্রেলা আন্ডার দ্য টেবিল, তাই না? জি। আচ্ছা, আর তারপর দেখেন, এই আমার একটা কথা মাথায় ঘুরতেছে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করব, আপনারা কয়েকজন হাত তুলবেন, আমি দুই একজনের কাছ থেকে কথা শুনবো।
আপনাদেরকে আমি এই সেন্টেন্স মেকিং কোর্সে 32টা ক্লাসের কথা বলছি, ধরেন 36টা পাবেন। আমি যে মানে দিল খোলা মানুষ, আরো বেশিও পেতে পারি। আসলে বেশির কথা কেন উচ্চারণ করি না, কারণ বললে আপনারা দাবি করে বসবেন, ভাই দাবি না, দাবি 32টাই। আচ্ছা ধরুন 36টা পাবেন। যে স্টাইলে ক্লাস হচ্ছে, যেভাবে আমরা আস্তে 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 সামনের দিকে যাচ্ছি, আপনার কাছে কি কোনো দিকে মনে হয় যে এই যে কোর্স ফিটা আমরা রাখছি এটা বেশি? কোনো দিকে কি মনে হয়? ভাই আপনার কাছে বেশি মনে হইতে পারে, 2-4 জনের কাছে মনে হইতে পারে যে বেশি। আপনার আমি চ্যালেঞ্জ দিব, বাজারে মানে বিভিন্ন জায়গায় যে 5,000 6,000 টাকার যে কোর্সগুলো আছে কিভাবে পড়ে একটু দেখে আসেন। একটা ক্লাসে এক গাদা পড়াবে, আপনি বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন। একটা ক্লাসে এক গাদা পড়াবে, এক গাদা। যে পড়া আমরা 10টা ক্লাসে পড়াইছি ওটা এক ক্লাসে পড়ায় দিবে, 2 ক্লাসে পড়ায় দিবে, বুঝলে বুঝেন, খাইলে খান, না খাইলে বদহজম। বুঝছেন? কয়েকজন হাত তুলছে। আচ্ছা রুবেল শেখ, আপনার কি মনে হয় কোর্স ফি কি ঠিক আছে, না বাড়াবো না কমাবো? এটা আনমিউট করেন শুনি। 128। এই 3জনের বাইরে কেউ হাত তুলেন না, 3জন হাত তুলছেন, এর কথা কই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি। স্যার কোর্স ফি বেশি নয়। কি তাহলে আরো বাড়ানোর দরকার, মানে ঠিক আছে, না বাড়াবো না কমাবো, কি মনে হয়? স্যার বাড়ালে ঠিক হবে। আচ্ছা বাড়ালে ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, জুয়েল রানা বলেন। কি কোর্স ফি ঠিক আছে, না বাড়বে না কমবে? মতামত কি, কি মনে হয়? ওনার মনে হয় মাইকের সমস্যা। মিলন রশিদ বলেন। স্যার 9,300 টাকা এটা তো খুব বেশি না, আবার যারা গরিব তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তবে মেন কথা যেটা, ভবিষ্যতে তো এই যুগ আসতেছে, 2025 সালে এটা স্বাভাবিক। তো সেই হিসাবে কিন্তু এটা লাইফ ইনভেস্টমেন্ট, তো তো সেই হিসাবে অনেক কম হয়ে যায়। মানে এগুলা 9,300 টাকা দিছে 9 লাখ বা তারও বেশি উপকার খাইতেছে। মানে শিখতে পারলে, অর্জন করে নিতে পারলে, তখন এই 9,000 কিছুই নেই। শুনেন, নয় হাজার আপনি তিনশো টাকা যেটা বললেন যে গরিবের কথা, আসলে এখানে গরিব ধনীর ব্যাপার না, ইচ্ছা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে প্রায়োরিটি। হ্যাঁ, আপনি যাকে গরিব বলতেছেন তার হাতে দেখেন 13,000 টাকার একটা স্মার্টফোন দিয়ে সে সারাদিন পাবজি খেলে, সে সারাদিন টেলিগ্রামের গ্রুপের আজে বাজে ভিডিও দেখে। তো তার কাছে তো ফোন কেনার টাকা ঠিকই আছে। হ্যাঁ আজকেই ভাই, মানে এটা এইভাবে বললে খারাপ শোনা যায়, অপ্রয়োজনীয় কাজে টাকা খরচ করার জায়গা বহুত আছে আমাদের বাঙালিদের। অপ্রয়োজনীয় খাতে টাকা খরচ করার জায়গা বহুত আছে, কিন্তু প্রয়োজন ওখানে সমস্যা। ধরেন কথার কথা, আমার কাছে কথার কথা না, একটা বই দেখে আপনি, এই যে আমার কাছে একটা বই আছে বুঝছেন, এই বইটা আমি বর্তমানে পড়তেছি। আমি মনে হয় একজনকে সাজেস্ট করছিলাম বইটা পড়ার জন্য। বইয়ের নাম হচ্ছে দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম। মানে ব্যাপারটা এরকম যে মোহাম্মদ, আমাদের নবী সাল্লাহ সাল্লাম, উনি নবী, নবী, উনি কিন্তু ওনার মানে হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য ব্যবসাও করছেন। আমাদের নবী ব্যবসায়ী জীবন কেমন ছিল, উনি আহ কিভাবে ব্যবসা পরিচালনা করতেন। হ্যাঁ আমরা তো নর্মালি কি করি, আমরা ব্যবসা করতে গেলে বিল গেটস, ওয়ারেন বাফেট, হ্যাঁ মার্ক জাকারবার্গ, ওদের জীবনী আমরা পড়ি। হ্যাঁ আমরা ওদের আদর্শ নেওয়ার চেষ্টা করি, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে সবকিছুর সলিউশন দেওয়া আছে। টয়লেটে কেমনে ঢুকতে হয়, কেমনে বের হইতে হয়, এগুলার মাসালা মাসালো ইসলামে আছে। তাইলে ব্যবসার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় কি ইসলামের সমাধান দেয় নাই? বহুত আছে। তো এই বইটা আমি পড়তেছি। এই বইটার দাম কত, আমি আসলে যখন অনলাইনে অর্ডার করি আমি দাম দেখে অর্ডার করি না, মানে উড়া ধুরা অর্ডার করি, পরে মোট মিলাই দেখি 1,200-1,300 টাকা হয়ে যায়। এই বইটার দাম হচ্ছে 690 টাকা লেখা, এটা মনে হয় আমি খুব সম্ভবত 550 টাকা কিনছিলাম। বিশ্বাস করেন এই বইটার দাম যদি 2,000 টাকা হইতো, তারপর আমার কাছে মনে হতো না এটা বেশি। এই বইটা লিখতে মানে লেখক যে পরিমাণ শ্রম ব্যয় করছে এবং ব্যাপারগুলোকে এত সুন্দর করে পার্ট বাই পার্ট সাজাইছে। আচ্ছা ধরেন এই বইটা আমি 500 টাকা দিয়ে কিনছি, যদি এটা 800 টাকা হইতো,
তাইলে আমরা কইতাম কি জানেন, যে উম, শালা একটুক একটা বই 800 টাকা, অথচ কত আকামে বেহুদা কাজে হাজার হাজার টাকা খরচ করে ওইদিকে কোনো খেয়াল নাই। এই যে জ্বলন্ত একটা মানে উদাহরণ মনে পড়লো, এই যে মিজানুর রহমান আজারি হুজুরের একটা বই এক নজরে কোরআন, দাম একটু বেশি, আপনার কত 1400 সামথিং বা 1500 টাকার মতো। হাই রে হাই, এই প্রাইস নিয়ে কত রকম নেগেটিভ কমেন্ট। হ্যাঁ, যে এইটা নিয়ে ব্যবসা, মানে বইয়ের দাম কমান উমুক তুমুক। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই বইয়ের দাম যদি 500 টাকা হয়, আর ওইটা বড় একটা বই, মোটা বই, অনেক কালার কালার, মানে অনেক কালি খরচ হয়েছে বইটা ইয়া করতে, সাদা কালো বই না, কালার কালার কোডিং করা। তো ওই বইয়ের দাম, ভাই একটা মানেরও ব্যাপার আছে। একটা মান ঠিক রাখতে গেলে একটা, ভাই বর্তমানে কাগজের দাম বেশি। আমি নিজেও পাবলিকেশন লাইব্রেরি নিছি, মানে সরি মানে পাবলিকেশন লাইসেন্স নিছি, লাইব্রেরি না, লাইসেন্স নিছি। আমার বইগুলো আমার নিজস্ব পাবলিকেশন থেকে বের হবে। তো ওই বইয়ের দাম যে 1500 টাকা, ভাই বহুত পরিমাণে নেগেটিভ কমেন্ট আছে। আমি খালি চিন্তা করি, তোরা তোরা বাঙালি না, এই লেগে এই অবস্থা। বহুত অকাজে কত টাকা খরচ হয়ে যায় ওগুলো নিয়ে কোনো কথা নাই। হ্যাঁ, কিন্তু এইগুলা নিয়ে যত সব মন্তব্য আর কি। তো কেউ আমার কাছে কোনদিন এটা বলবেন না যে স্যার যারা গরিব আসলে মানুষ গরিব না, স্বভাব গরিব। কি বললাম? মানুষ গরিব না, স্বভাব গরিব। এই হচ্ছে ব্যাপার, বুঝছেন? যাক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি তো আসলে ক্লাসে গল্প করা ছেড়েই দিছি, তারপরেও মাঝে মধ্যে এই যে আজকে একটু উঠলো আর কি। তো এই বইটা আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতে চান বা করবেন, এই বইটা পড়তে পারেন। দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, লিখেছেন মিরাজ রহমান। রকমারিতে বইটা পাওয়া যায়, দাম 500 550 টাকার আশেপাশে হবে। এই বইটা আমার রানিং আছে, আমি পড়তেছি বইটা, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। তো আসলে বই তো একটা পড়েই আপনি মানে সব উদ্ধার করতে পারবেন না। আপনাকে অনেক পড়ালেখা করতে হবে। মানে ধরেন আপনি ব্যবসা করবেন, ব্যবসার উপর আপনার একটা বই কেন পড়বেন, আপনি পড়তেই থাকবেন, প্রত্যেক মাসে একটা একটা করে পড়তে থাকবেন। আপনি যত বেশি পড়বেন আপনার মাইন্ড তত ক্লিয়ার হবে, আপনি মানে ডিসিশন তত সুন্দরভাবে নিতে পারবেন, আপনার ভিতরে পরিবর্তন আসবে। বুঝছেন? আচ্ছা, তো কথা কই থেকে আসলো, কোর্স ফি না? তো কোর্স ফি ভাই কমবে না, কারণ আমারও টাইমের দাম আছে। বুঝছেন? আমারও এনার্জির দাম আছে। আচ্ছা, জি জুয়েল ভাই, বলেন কি বলবেন, তাড়াতাড়ি কুইক। আমরা ক্লাস শেষের দিকে প্রায় আমরা। 114 বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি রোল ঠিক করেন নাই কেন? আপনি তো আপনি রিডিং এর রোল নিয়ে আসতেন কেন এখানে? নেক্সটের জন্য এটা না দেখি, বলেন। আমি জানি স্যার, আমি আসি কম বুঝছেন, তাই জন্য স্যার আপনি যে বলছেন, আপনি যে যে পরিমাণে শ্রম দেন, আসলে স্যার আমি অন্য 2 জায়গায় দেখছি বুঝছেন। তো ওইখানে কোর্স ফি অনেক টাকা। প্রায় আমার একজনে বলছিল 18,000 টাকা নিবে, প্রায় আরেকজনে বলছে 30,000 টাকা মতন, বুঝছেন, সিঙ্গেলে পড়ান। হুম হুম হুম, কমই তো সিঙ্গেল ভাই, আমার আমার কাছে আচ্ছা স্যার, সিঙ্গেল। হ্যাঁ, বলেন। আরেকটা স্যার, আপনার যে বই আসবে এটা কখন আসবে একটু বললে ভালো হতো আর কি। আমার রিডিং এর বই এবছর লাস্টে আনার চিন্তা ভাবনা করতেছে, আমার আগে রিডিং এর বই আসবে আগে। আচ্ছা, আপনি তো যেটা এটা বললেন মনে যে, ইউটিউবে মনে আপলোড করবেন না? হ্যাঁ ডেফিনেটলি ইউটিউবে বলবো। আপনি যে বললেন যে ওটা অনেক টাকা, কই কমই তো, 1 লাখ পড়াবে 18,000 টাকা, 30,000 টাকা, কমই তো। আমার কাছে যদি কেউ 1 লাখ পড়তে আসেন, আমি কত করে নিব জানেন? ধরেন কেউ যদি আমার কাছে সেন্টেন্স আরেকটা মেক, দেখছি, ধরেন আবার কেউ যদি আরেকটা স্যার আমি দেখছি মানে অনেকগুলো। শুনেন বলি, কেউ যদি আমার কাছে সিঙ্গেল সেন্টেন্স মেক করতে আসে, আমি 3 লাখ টাকা চাইবো। সিঙ্গেলে যদি কেউ করতে আসে, বলেন এবার। আবার আমি আরেকটা দেখছি, যেমন আপনি যেভাবে পড়ান ওইভাবে পড়াবে, কিন্তু লাইভ কোর্স দিবে না। এনে 17,500 টাকা এরকম একটা মানে প্রাইস বলছিল অনেক আগে। তো ওইটা টাকা আমি যাইনি, আপনি এটাতে আমি ভর্তি হয়েছি আর কি বুঝছেন। কেন যাইতেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। শুনেন, আমি আমি আমার জায়গা থেকে শেয়ারটা দেওয়ার চেষ্টা করতেছি, এটাই। আর আর কিছু না, তবে হ্যাঁ কোর্স ফি বাড়বে সামনে।
আচ্ছা, তাহলে কি ভাই, কি পড়তেছিলাম আমরা? গাড়িটি বাড়ির সামনে আছে, তো গাড়ি নর্মালি বাড়ির সামনে পার্ক করা থাকে। দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। আমি আবারও বলি ভাই, এটাকে কেউ ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করবেন না, এটা পুরোটা মিলে অর্থ আসবে সামনে ব্যাস। তারপরে দ্য হাউস, দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, গাড়িটি কি বাড়ির সামনে আছে? ইজ দ্য কার ইন ফ্রন্ট অফ দ্য হাউস, ইজ দ্য কার ইন ফ্রন্ট অফ দ্য হাউস। আরেকটা কথা মনে পড়লো, একই একই কাজ এক একজন কিন্তু এক এক স্টাইলে করে। আমি যেভাবে কালার কোডিং করে পড়াই, এই যে যেমন এইভাবে কালার মিলায় 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 দিচ্ছি, আপনি আরো যেসব জায়গায় ক্লাস হয় দেখেন তো এইভাবে ক্লাসগুলো সাজাই কিনা। মানে আমি যেভাবে সাজাই, ধরেন একটা লাইনে, মানে একটা পৃষ্ঠায় বেশি লাইন নিয়ে আসি না, কারণ বেশি লাইন নিলে এটা মাথার মধ্যে চাপ চাপ দেয়। আজকের ক্লাসটা আমার 90টা স্লাইড লাগছে, আমি যদি চাইতাম এই 90টা স্লাইডের পরিবর্তে 50টার ভিতরে এটাকে কভার মানে চাপায় নিয়ে আসতে পারতাম, কিন্তু এতে করে কি হইতো, আমার পরিশ্রম কম হইতো কিন্তু আপনাদের মাথার মধ্যে প্রেসার পড়তো, একটা হিজিবিজি লাগতো। ধরেন একটা ঘরে ঢুকছেন, জিনিসপত্র আওলা ঝাওলা হিজিবিজি অনেক জিনিস একদম জাতাজাতি করে রাখছে, কেমন লাগবে? আর একটু ফাঁকা ফাঁকা করে রাখছে, কত ইজি লাগবে না? ব্যাপারটা ওরকম আর কি। আচ্ছা দেখেন, গাড়িটি কি বাড়ির সামনে আছে? ইজ দ্য কার ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বাস। তো হ্যাঁ না প্রশ্ন বাক্য বুঝতে পারছেন তো নাকি? খুবই ইজি। মূল বিষয়টা হচ্ছে ইজ উঠিয়ে নিয়ে শুরুতে বসাতে হবে, এটাই মূল বিষয়। এই একটা কথা বলে আসতেছি কিন্তু একদম শুরু থেকে। যেমন দেখেন, দ্য বুক ইজ অন দ্য টেবল, আর এখানে ইজ দ্য বুক অন দ্য টেবল। এখানে আর মানে বেশি কালার কোড করিনি, কারণ আমার এটাই মূল উদ্দেশ্য, বুঝছেন? ইজটাকে সামনে নিয়ে আসছে, ইজ দ্য বুক অন দ্য টেবল, বইটি কি টেবিলের উপরে আছে, বাস এতটুকুই। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আম, তো নতুন শব্দ যখন প্রয়োজন পড়বে আমি দিব আপনাদেরকে, ওটা নিয়ে বলা লাগবে না। 8 ঘন্টা লাগে একটা ক্লাস ডিজাইন করতে পারি, 15-20 মিনিট লাগে কয়েকটা শব্দ আনতে পারবো না? ডেফিনেটলি পারবো, কিন্তু দরকার নেই এখন নতুন শব্দ, আপাতত দরকার নেই। ভোকাবুলারি বহুত শিখতে পারবেন, বুঝছেন? আগে স্ট্রাকচার বুঝেন, এই ফ্রেজ গুলো বুঝেন। ঠিক আছে জি, এখন বাড়ির কাজ নেবেন, বাড়ির কাজ কাজ দিনের পর দিনে না শিখলেই লস। তো এটা স্ক্রিনশট দেন। স্ক্রিনে যে আপনার বাংলা বাক্যগুলো আছে এগুলো ইংরেজি করবেন। জানুয়ারি কোথায় আছে? জানুয়ারিটি কি দরজার পাশে আছে? হ্যাঁ, জানুয়ারিটি দরজার পাশে আছে। টেবিলটি কি বাড়ির মধ্যে আছে? না, টেবিলটি বাড়ির মধ্যে নাই। গত ক্লাস এই ক্লাস মিলায়া বাড়ির কাজ দেওয়া হয়েছে। তারপর দেখেন, হোয়ার ইজ দ্য ল্যাপটপ? ইজ দ্য ল্যাপটপ অন দ্য টেবল? নো, দ্য ল্যাপটপ ইজ নট অন দ্য টেবল। দ্য ল্যাপটপ ইজ ইন দ্য বক্স। দ্যাট ল্যাপটপ ইজ নিউ। সব ফ্রেজের খেলা, ফ্রেজ। জি, বাড়ির কাজ দিবেন 28 তারিখ শনিবার দুপুর 2টা পর্যন্ত, ঠিক আছে? 28 তারিখ শনিবার দুপুর 2টা পর্যন্ত বাড়ির কাজ দিবেন। জি, আর মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্ত, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা সত্যি বলতে আমাদের গতকাল যে টপিকটা ছিল সেটারই একটা মানে বাকি অংশ এখানে ছিল আর কি, ক্লাস নাম্বার যদি আমাদের আলাদা। তো পড়াগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্ত করবেন। আমরা অলরেডি অ্যাডভান্সের দিকে যাচ্ছি আস্তে আস্তে। ইতিমধ্যে আমাদের আজকের ক্লাস এবং এর আগের ক্লাসে আমরা কনসেপ্ট ক্লিয়ার এই ব্যাপারটা দেখেছি। আমরা একটু ডিপে অর্থগুলো বোঝার চেষ্টা করছি, সেন্সগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এইভাবেই আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং প্রত্যেকটা ক্লাসেই নতুন নতুন জিনিস এবং সেই সাথে একটু একটু করে অ্যাডভান্স জিনিস আমাদের ক্লাসে আসবে। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।